এটা হচ্ছে আমাদের বঙ্গলুঙ্গি। বঙ্গলুঙ্গি। হ্যাঁ, তুমি তো pocket পকেট, বঙ্গলুঙ্গিতে কোনো পকেট থাকে না। না, তুমি ভেবেছো লুঙ্গি এটা, বলে design। কিছু নেই, ওটাই আমি ওকে। হ্যাঁ, এমনিতে লুঙ্গি খুব লুক ডাউন আপন একটা জিনিস। আমরা ওটাকে যেটা যাই লুক ডাউন, যা গান্ডুমাল, সেটাকে টেনে তোলার ভদ্রচোদা করার দায়িত্ব হচ্ছে আমি নেব। হ্যাঁ, এবং সেটা কেউ করতে দেবে না, সেই নিয়ে একটা বিরাট বচসা হবে, ওটাই আমার মজা। ওয়্যার উই ওয়ান্ট টু ফিল দিস গ্যাপ, একটা যে বিরাট গ্যাপ আছে, যেটা লে পচাতে রঙ্গনদা বলছে যে চিরকাল জানিস তো আর্টিস্ট করে যাচ্ছে, অডিয়েন্স আসছে না। মানে এটাকে ক্যাপিটালিজমের ভাষায় বলে প্রোডাক্ট মার্কেট ফিট, বাঙালির দাদাইজম। এবং আমি বুঝতে পারছিলাম যে ওই সময় আমি যদি আর থাকি এখানে, তাহলে সর্বনাশ হবে, কোনো সেন্স অফ হিউমার থাকবে না। হ্যাঁ, নিজেকে সিরিয়াসলি নেওয়ার একটা প্রবণতা প্রচণ্ড বাঙালি ইন্টেলেকচুয়ালের। একটু পেলেই হলো, স্লাইটলি একটুখানি হাওয়া দিলেই টাক করে আর হাঁচাটা শোনা একদম মানে ধুতি ধুতি ফুলিয়ে এবং না চাইতেও আমি হয়ে যাচ্ছিলাম। তো কিউদা তো মেন জিনিসটা হচ্ছে, জাপানিরা তো দাদা বলে না, কিউ তো জাপানি, তার বাবা তাকাশিমিকে। হ্যাঁ, তো সুতরাং কিউ বললে সান বলা উচিত। সান, কিউদা সান বলুক, আমি বলেছি অনেককেই, কিন্তু বুঝতে পারছে না ব্যাপারটা। যাকগে। নমস্কার, আমি দেবর্ষী বন্দ্যোপাধ্যায়। আমরা আবার হাজির হয়ে গেছি ট্রামলাইন পডকাস্টের দ্বিতীয় পর্বে। আমরা এবারের পডকাস্টটা এগেইন এমন একজন মানুষের সাথে করছি, তারও আলাদা করে পরিচয় এগেইন দেওয়ার কিছু নেই। আমার সাথে রয়েছেন ট্রামলাইনের সম্পাদক, আমার সহকর্মী শ্রী তথাগত দত্ত, এবং আমার সাথে রয়েছেন কিউ। জাস্ট যার কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। কিউ সম্পর্কে আমি শুরুতে একটাই কথা বলবো, যে আমরা যখন বড় হচ্ছিলাম, আজ থেকে 10-12 বছর আগে, আমাদের একটা খবর কলকাতার ইউথকে নাড়িয়ে দিয়েছিল। তখন বাংলা ব্যান্ড হচ্ছে, তখন অল্টারনেটিভ সিনেমা হচ্ছে, ডকুমেন্টারি হচ্ছে, কলকাতায় প্রচুর চর্চা হচ্ছে, অন্যরকম চিন্তাভাবনা, যেটা এখন প্রায় ড্রাই হয়ে গেছে। কিন্তু তখন একজন ভদ্রলোক, তিনি করলেন কি, সেন্সার ছাড়াই বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে চলে গেলেন তার ছবি নিয়ে। তো এই খবরটা আমাদের কাছে প্রায় একটা ওই সুভাষচন্দ্র বসুর সাবমেরিন যাত্রার মতো হয়েছিল। আমরা নড়ে গেছিলাম যে এটা হতে পারে, যেখানে এত কড়াকড়ি, এত বিধিনিষেধ, আজকে তো আরও বেড়ে গেছে, সেখানে একটা মানুষ জাস্ট কোনো মানে পরোয়াই করলেন না, তার ছবিটা বানালেন, তার মনে হলো তিনি এখানে আটকে দিচ্ছে, তিনি সারা পৃথিবীকে গিয়ে দেখালেন। এটা একটা অসম্ভব ভালো, অসাধারণ একটা রাস্তা মনে হয়েছিল আমাদের, হতে পারে আমাদের শিল্প প্রদর্শনের, আমাদের শিল্প নিয়ে বেড়ে ওঠার একটা বিশ্বাস দিয়েছিল, একটা রাগ দিয়েছিল, একটা ক্রোধ দিয়েছিল। তো সেখান থেকে আজকে সেই জন্য কিউয়ের সাথে যখন দেখা হলো, এই কথাগুলো মনে হচ্ছিল। তাই শুরু করতে চাই কিউকে সেই সময়টার কথা মনে করে, যে কিউ, তোমার ছোটোবেলা, তোমার কলেজ, এগুলো নিয়ে আমরা যাবো। শুধু জানতে চাই যে তুমি সেই সময় যখন একটা রেভলিউশন প্রায় তৈরি করলে, আনকনসিয়াসলি বা কনসিয়াসলি, সেই রেভলিউশনটার বীজটা মানে তোমার তোমার কী মনে হয়েছিল? মানে তুমি তুমি তখন তো ছবিটা বানিয়েছো, তুমি দেখাতে চাও, মানে তোমার এক্স্যাক্টলি কী মনে হচ্ছিল সেই সময়, মানে তুমি যখন চলে গেলে বার্লিন ছবিটা নিয়ে? গান্ডু অবভিয়াসলি, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি গান্ডু বার্লিনে যাওয়ার আগে অনেক কিছু ঘটে। বার্লিনে যে গান্ডুকে নিয়েছিল, সেটার অন্যতম কারণ ছিল যে ওই সময় একটা ট্রেলারটা রিলিজ করার পরে একটা বিরাট ডিমান্ড তৈরি হয়েছিল যে কি হচ্ছে ব্যাপারটা জানার একটা উৎসুক। এটা এটা রাফলি কি টাইমটা বার্লিনে যাওয়াটা, কোন সাল? সো 2010-এর শেষে আমাদের সিনেমাটা শেষ হয়, এবং প্রিমিয়ার হয় অ্যাকচুয়ালি সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, নিউ ইয়র্কে। এবং সেখানে যে ফেস্টিভ্যাল ডিরেক্টর ছিলেন গেলেন রোজেনথাল, তিনি আমার বিশিষ্ট বন্ধু আর কি, এবং আগে লাভ ইন ইন্ডিয়া তারা দেখিয়েছিলেন তার আগের বছরই। এবং আমি যখন তাকে গান্ডুর কথা বলি, ওই
গেলেন আমাকে বিরাট উদ্বুদ্ধ করে যে তুমি কি বানিয়েছো তুমি জানো না, আমরা একটা কিছু একটা করব এটা নিয়ে। তো ওই ফেস্টিভ্যালটা এবং গেলেন দুজনেই প্রচণ্ড পিআর করে, এবং ওই দিন যেদিন প্রিমিয়ার ছিল সেদিন সকালে দেখা গেল যে ওয়াল স্ট্রিট জার্নাল থেকে নিউ ইয়র্ক টাইমস সবাই জেনে গেছে। কোনো কারণ যে আছে সেটা জানার এমন কিছু আমার মনে হচ্ছিল না তখনও, কিন্তু আমি হয়তো ব্যাপারটা অবজেক্টিভলি দেখতে পাচ্ছিলাম না। এবং তারপরে যেটা হয়, আমরা স্ল্যাম ডান্সে যাই, সেটা ইউটাতে। তারপরে স্ল্যাম ডান্সে যখন গেছি তখন আমি জানতে পারি যে বার্লিন ইনভিটেশন পাঠিয়েছে। এবং নর্মালি এ লিস্ট ফেস্টিভ্যাল, এ প্লাস ফেস্টিভ্যাল যারা, তারা ওয়ার্ল্ড প্রিমিয়ার ছাড়া দেখায় না। সুতরাং বাসি সিনেমা দেখায় না, ছোট ফেস্টিভ্যালে দেখানো সিনেমা দেখায় না, এরকম অনেক কড়াকড়ি আছে। কিন্তু এই সময় তারা সেটা না মেনেই আমাদের ছবিটা প্রিমিয়ার করেছিল। সো ওই দেখ রিক্সাওয়ালা তোমার খেলা রাত্রি বেলা সকাল বেলা চলতে থাকে অনর্গল। ভুটান আরে 50 টাকা আরে আরে বলো তুই কি পেয়েছি 50 টাকা হ্যাঁ 50,000 টাকা So, technically speaking, I had made a film which was going to go to festivals. It's a simple art film process. You don't need a censor certificate for that. What you need a censor certificate for is distribution in India. এইটা হচ্ছে নিয়ম, এবং আইনটা কিন্তু আমাদের প্রোডাকশনের ওপরে নয়, যার জন্য যে কোনো জিনিস প্রডিউস করা যায়, যেটা আমাকে তখন বলতো, এখনও বলে যে পানু করেছিলাম। সেই পানু করার আমার যুক্তিটা ছিল যে আপনার তো নিয়মে কোথাও লেখা নেই যে পানু করা যাবে না, দেখানো যাবে না, সেটা আছে, সেটা আছে। দেখাতে চাই, আমি দেখাতেই চাই না, তাহলে কি করা যায়? তো আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল নট সো মাচ অফকোর্স বার্লিন অ্যান্ড দেয়ার আফটার দ্য ফেস্টিভ্যাল রান দ্যাট গান্ডু হ্যাড, উইচ ইজ ফিনোমিনাল। তার থেকেও বড় জিনিস ছিল ইন্ডিয়াতে যে ইম্প্যাক্টটা হলো। হ্যাঁ, সেইখান থেকে তোমার একটা এক্সাইটমেন্ট কি আসেনি কখনো যে এটাকে অফিসিয়ালি এবার ডিস্ট্রিবিউশন করি, এক্সিবিশন করি? না, কারণ আমি তো 2007 থেকে 8 থেকে বলছি যে ডিজিটাল ফিল্ম এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন এটাই হবে, এবং ওই সময় লোকে হাসতো। এবার 20 বলে একটা সিনেমা আমি বানিয়েছিলাম 2008-এ। সেই সিনেমাটা বানানোর অন্যতম কারণ ছিল যে ইউএফও বলে একটা কোম্পানি তখন ডিজিটাল প্রজেক্টর লাগিয়েছিল, মনে আছে? ঠিক একদম 3টে হলে। তো ওরা যখন লাগালো এবং প্রথম ডিজিটাল প্রজেক্টর এসছে, আমার তখন মনে হলো যে সালা তাহলে তো ডিজিটাল সিনেমা বানালে তো আর কিছু করতে হবে না, স্ট্রেট যাবে তো এটা। তো কেউ আমার কথা বিশ্বাসই করছে না যে স্ট্রেট যাবে এটা, মানে তা বড় প্রডিউসারেরা। তাহলে তো মানে এটা ইটস এ জোক রাইট নাও, লেট মি প্রুভ ইট করে 720p একটা ক্যামেরা দিয়ে, 1080pও নয়, 720p একটা ক্যামেরা দিয়ে 10 দিনে একটা সিনেমা শুটিং করে সেটা প্যাকেজিং করে ইউএফওতে দিয়ে ডিরেক্টলি ডিজিটাল ট্রান্সমিশন করা হয়েছিল। সো I was always interested in these hacks, the fact that everything is changing, the production process as well as the distribution process. এবং with Gandu, I knew now that we were onto something in terms of the demand. Now I had to meet the demand. Distribute করবে কে নেবে? কেউ তো নেবে না। কিন্তু এবার আমি তখন সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি গান্ডু নিয়ে, পোল্যান্ডে গেছি এবং সেখানে গিয়ে উইয়ার্ডলি বেলাতারের সাথে একটা প্যানেলে আমি ছিলাম। আচ্ছা, আমি বেলাতার আর পাইরেট বেড দুজন, এইটা হচ্ছে প্যানেল।
ভাবা যায় না কি। হ্যাঁ, তো এবার আমার বন্ধু হয়ে গেল তারা। এবার তখন আমি বললাম যে তাহলে শালা আমি তো সব পাইরেট বে দেখেই শিখেছি, পুরোটাই তো স্কুলিং। কারণ দু তিনটে ভালো ভিডিও লাইব্রেরি ছাড়া বা বেশিরভাগ ফিল্ম আমরা ডাউনলোড টরেন্ট করতাম। তো টরেন্ট তখন পুরোটাই টরেন্ট, আমরা গান্ডু টরেন্ট পুরোটাই টরেন্টের বাবা হচ্ছে পাইরেট বে। হ্যাঁ। তো পাইরেট বে তখন এশিয়াতে অত সিট করে না, আমিও তাই সিডারদের মধ্যে একজন ছিলাম। So we started with this. So now we can say that was distributed, that it was distributed, digitally distributed worldwide by Pirate Bay. ওকে। So, I mean, এটাই বলছিলাম একটু আগে। you basically ride on the pirate. Exactly. The problem is that আমরা monetize করতে পারলাম না, কিন্তু দেখে তো ফেললো সবাই। দেখে তো ফেললো সেটাই। অলরেডি ডিস্ট্রিবিউশন খুলে গেল, তুমি খুললে আর কি। এবং 2011-তে তখন ইন্ডিয়াতে ব্রডব্যান্ড এসছে জাস্ট, এক্স্যাক্টলি। কেউ ইউজ করছিল না তার আগে। এবার সিনেমা ডাউনলোড কেউ করতো না তখন, এই প্রথম শুরু হলো সিনেমা ডাউনলোড করা। এবং আমি আরেকটা জিনিসও খুব অ্যাক্টিভলি আর্গিউ করছিলাম যে এই পুরো জিনিসটার সাথে সাথে সিনেমার সেন্সিবিলিটিটা বদলে যাবে, সিনেমা কেমনভাবে দেখে লোকে সেটা কমপ্লিটলি বদলে যাবে। এবং আজ যেটা আমরা দেখছি সেটাই তখন থেকে প্রেরিত করা হচ্ছিল যে সিঙ্গেল স্ক্রিন হবে আবার। সিঙ্গেল মানে ফোকাসড অন ইউ, ইটস অনলি ইউ অ্যান্ড দ্য স্ক্রিন। এবং গান্ডুর ক্ষেত্রে যেটা সবাই বাথরুমে গিয়ে দেখতে বলে, আমরা ঠিক প্রমাণিত হয়েছি। না না মানে এটা তো অন দ্য টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ ডিস্ট্রিবিউশন, এক্সিবিশন, এবং অবভিয়াসলি মানে গান্ডু একটা পথিকৃৎ বলা যেতে পারে এই বিষয়ে, মানে যেভাবে কাল্ট একটা জায়গায় রিচ করলো, ডিজিটাইজড একটা জায়গা। আমি ওইটা বাদ দিয়ে আমি গান্ডু অ্যাজ আ ফিল্ম, অ্যাজ আ দর্শক টু দ্য মেকার কিউ, হোয়াট ইজ ইট? তো জোকস অ্যাপার্ট, হ্যাঁ, না তুই প্লিজ বলো না আমি মানুই বানিয়েছিলাম, ওটাই ঠিক ছিল, এটা বলো না। তুমি আমাকে ভাড়ে আরে চেনো না। আমার প্রথম থেকেই ব্যাপারটা ছিল যে দেখো, মজা ছাড়া তো আমার জীবনে কিছু নেই, হিউমার, দ্য ফান, অনলি হিউমার। নইলে আমার মতো একটা লোকের বেঁচে থাকারই কথা না। তাই হ্যাঁ, কাজ করা তো দূরস্থান। সুতরাং একটা প্রচণ্ড সেলফ ডেপ্রিকেটিং হিউমার নিয়ে আমি বেঁচে থাকি। হ্যাঁ, কারণ বাঙালি হয়ে জন্মেছি, কিছু করার নেই। তো তাই সেটা হচ্ছে যে আমি সিনেমা করতে গিয়ে 4 বার ব্যাংক্রাফট হয়েছি এইসব করতে গিয়ে। তো প্রতিবার যখন ব্যাংক্রাফট হই তখন আমি একটা করে সিনেমা করি, এবং নর্মালি দেখা গেছে সেই সিনেমাগুলো হিট, কারণ কিন্তু পয়সা জেনারেটেড হয়। না না, সেটাও হয়েছে। হয়েছে, সেটাও হয়েছে। ধরো ফার্স্ট হিট হচ্ছে লে পচা। কারণ তার আগে তেপান্তরের মাঠে বলে একটা সিনেমা আমি করছিলাম, ঠাকুরমার ঝুলি ছিল, ডগমা ফগমা ছিল, কেউ কিচ্ছু বুঝতে পারেনি। যারা টাকা দিয়েছিল তারা তেলে বেগুনে জ্বলে গিয়ে বন্ধ করে দিয়েছে। আমি জানতাম বন্ধ করে দেবে, কিন্তু আমি মজা করছিলাম, আমার হেভি মজা হয়েছে পুরো জিনিসটাতে, এবং ওদের কোনো পয়সা খরচা হয়নি। আমি কারোর পয়সাও খরচা করি না আলাদা করে, অন্য লোকেরা যেমন কোটি কোটি টাকা খরচা করে। কিন্তু ওই সময়ই একটা প্রথম হয় যে শিট হলো না, তার মানে সিনেমা করা হলো না, আমাকে আবার চাকরি করতে ফিরে যেতে হবে বিজ্ঞাপনে। তো যাওয়ার আগে কিছু একটা করে যেতে হবে। তো এই যে যাওয়ার আগে কিছু একটা করে যেতে যখন হয়, তখন আমি আমার বিজ্ঞাপনের বুদ্ধিটা লাগাই। সেটা কি? ব্রিফ, টিজি, ডেলিভার হোয়াট দে ওয়ান্ট উইথ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। তো ওই সময় আমি ঠিক করলাম যে ঠিক আছে, আমি একটা শো করেছিলাম SIFTIতে ঠাকুমার তেপান্তরের মাঠে। সেটা দেখে লোকে তখন এমনিতেই লোকে আমাকে দেখে ভাবতো যে কিছু হবে না, ওইটা দেখে বুঝে গেছিল ঠিক আছে, কোনো চিন্তা নেই, এ মানে ফুল জিরো মাল। তো আমি তো খুব আহত, চাষালা আমাকে ফিল্ম মেকারও বলছে না, এত কষ্ট করে বানালাম, ঠিক আছে তোরা কি চাস বল, কি ভালো লাগে বাঙালির মিউজিক, ঠিক আছে
সব মিউজিশিয়ান আমার বন্ধু, সবাইকে ডাকলাম। তখনও তারা বিরাট স্টার হয়নি। 2 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নস্টালজিয়া, ঠিক আছে। 3 ক্যামেরা নড়তে পারবে না। ক্যামেরা নড়লে বাঙালির হেভি অস্বস্তি হতে থাকবে, ক্যামেরা দাঁড়িয়ে থাকবে। এই কিছু রেস্ট্রিকশনস, যাকে বলে সিনেমার ভাষায় যেটাকে বলে অবস্ট্রাকশনস, এটা নিয়ে একটা খুব সুন্দর সিনেমা আছে লাস ভন ট্রিয়রের 5 অবস্ট্রাকশনস বলে। সেটা একদম মানে সিনেমা শিখতে গেলে গ্রামারের মতো দেখা উচিত, পড়া উচিত। তো ওই অবস্ট্রাকশনগুলো নিয়ে তারপরে কাজটা করতে হবে তোমার, যাই বলবে ওটার মধ্যে। সো এভরি টাইম আই ডু দ্যাট ইট ওয়ার্কস। সেম thing happened to Gandu. So I was doing documentaries, world level documentaries, Love in India প্রচন্ড ভালোভাবে Le Pocha received is a হয়েছে। kind of It's a documentary. Le Pocha It is a started it. Les pochas vont dans son bonjet, quand je prends du chéri, à fond le taron, ils sont pas les pochas. লেপচা একটা পোকা। শব্দের আগে লে আছে যখন বোঝাই যাচ্ছে যে এটা ফরাসি শব্দ। Les pochas, les pouchola, en passé, o couchonu, les pochas, Paris ou le pocha, les pochas. এখানে লে পচা মানে হচ্ছে লেপচা সম্প্রদায়, যাদের নাকটা এরম। লে পচা একটা অভিব্যক্তি। লেপচা হচ্ছে আমার নিউয়েস্ট কম্পোজিশনটার নাম। 1 2 3 4। এই পোকাটা যারা লাকি তাদেরকে কামড়ায়, সবাইকে কামড়ায় না। লেপচা, লেপচা মানে গিলতে পারলে গিললি, নাহলে হেগে মরলি। মাঝে মাঝে আসে আবার ফেড আউট করে যায়। লে পচার সঙ্গে ইনফ্যাক্ট বাংলা রকের একটা সম্পর্ক আছে, মানে আমি পাড়ার রক বলছি। লে পচা আর কি কিরকম করে লে পচা মানে এইটা এইটাই হবে Les pochas. Le Pocha got picked up by a Finnish broadcaster, and that person who picked it up became my mentor. ওকে Ika কি নাম? Veklati. Ika Veklati. উনি ছিলেন ফিনিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের হেড, এবং তারপরে বহু বছর, মানে এখনও সবাই রিসেন্ট গত বছরই মারা গেছেন, কিন্তু ডকুমেন্টারি ওয়ার্ল্ডের এমন কেউ নেই যে ওনার নাম জানে না আর কি। খুবই গুণী মানুষ এবং তার প্রচণ্ড সেন্স অফ হিউমার। তো উনি লেপচা প্রথম ডিসকভার করেন এবং তারপরে আমাকে লাভ ইন ইন্ডিয়ার হোল প্রসেস হি সর্ট অফ ওয়াজ মাই মেন্টর। ওই সময় তোমার সাথে আমার আলাপ হয়েছিল হ্যাঁ, ওই লাগের এই- through দিয়ে। এই জায়গাটায় তখন একটু তারপরে যাবো। আমি তখন আমাদের টেলিভিশন চ্যানেলটা শুরু হয়নি, জাস্ট হ্যাঁ, তারপরে কিন্তু পরেই হলো। তারপরেই and হলো, then হ্যাঁ। you came up with that idea of রাত। Yes. এটা এই পর্যায়টায় যাওয়ার আগে, এটাতে আমরা যাবো এক্সক্লুসিভলি, তোমরা দুজনেই যেহেতু আছো। আমি একটু ফিরে যেতে চাই যে গান্ডু তো তোমার আইডেন্টিটি এবং সেটা সারা পৃথিবী জানে। আমরা গান্ডুকে একটু সরিয়ে রাখি এবার। হ্যাঁ, আমরা একটু চদু বাঙালিদের মধ্যে ফিরে যাই। হ্যাঁ, যখন বাঙালি আর একটু চদু ছিল নাকি, না এখন বেশি জানি না, বেশি চদু কোনটা কখন, তখন তুমি ছোট আর কি। হ্যাঁ, তুমি ভালো বলতে পারবে কিরম ছিল। তুমি সাউথ পয়েন্টে যাচ্ছ, সেই সময় অনেক গল্প আমি তোমার বন্ধুদের কাছে শুনেছি। তুমি খুব পপুলার ছিলে অ্যাজ ইউজুয়াল, তোমার বন্ধুদের ক্লাসে, এবং সবাই তোমাকে চিনতো, এবং তুমি হিরো ছিলে আর কি। হ্যাঁ, তুমি সেটা কলেজেও ছিলে। তো সেই স্কুলের যে কিউ আর কি, তাকে নিয়ে খুব শোনা যায় না। এগুলো মোটামুটি আমরা শুনি, তুমি আশপাশে অনেক ইন্টারভিউ দাও দেশ বিদেশে, সেগুলো আমরা শুনি। কিন্তু তোমার ছোটোবেলার যে কিউ আর কি, যে লেক গার্ডেন্সে থাকতো, তার একটু কথা, স্কুলের কিছু গল্প দু একটা যদি বলো আর কি। হ্যাঁ, কিন্তু কিউয়ের তো কোনো ছোটবেলা নেই। কৌশিক মুখার্জি। হ্যাঁ, কিন্তু সে তো অকাল কুষ্মাণ্ড এক, তাকে তো জলাঞ্জলি দেওয়া হয়েছে, তার তো কিছু হচ্ছিল না জীবন। হ্যাঁ, ধরো কৌশিক মুখার্জি সাউথ পয়েন্টে আমাদের ক্লাসে 7 জন ছিল। কৌশিক মুখার্জি, হ্যাঁ, আমি 3 নম্বর ছিলাম। আচ্ছা, এই হীনমন্যতার থেকে আমি আজও বেরোতে পারিনি। হ্যাঁ, এবং আমি মানে হলপ করে বলতে পারি, ওই 6 জনের কাছে তুমি যাও, গিয়ে দেখো তাদের কি অবস্থা এখন। বলছি, একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য নামই যথেষ্ট। একদম। তো এবং আমার ধারণা এই যে স্ট্রাকচার্ড যে সোশ্যাল আইডেন্টিটি তৈরি করার চেষ্টা হয়েছে, যেমনভাবে আমিও বড় হয়েছি, সেটা এতটাই কমন প্লেস যে আমি ওটার মধ্যে কোনো জুস পাই না। ধরো এত বড় বড় ফিল্ম মেকার দেখি, মিয়াজাকি তো সেদিনই ডকুমেন্টারিতে দেখলাম যে সব ছোটবেলার থেকে স্মৃতির থেকে আনে। আমার ছোটবেলার স্মৃতি মনে পড়লেই মনে হয় যে মধ্যবিত্ততা মানে মধ্যিখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, স্কুলটা তখনও ফর্ম নয়, সুতরাং ওই মালটাকে আমি নাম দেব না। ওটা কিছু একটা ছিল,
হ্যাঁ একটা এনার্জি হয়তো ছিল, কমপ্লিটলি মিসডিরেক্টেড, কিন্তু যেটা বলছো তুমি আমি পপুলার ছিলাম, তার প্রধান কারণ ছিল আমি গান গাইতাম। Okay. গান গাইলে পপুলার হয়। কুইকলি আই ফিগার্ড ইট আউট যে এইটা তো খুব ভালো এবং মেয়ে পাওয়া যাবে, সুতরাং আমি ক্লিয়ার, এই লাইনে আমি নেমে পড়েছি। তারপরে সাউথ পয়েন্ট, হ্যাঁ ইংরেজি বলতে পারি না, বিভিন্ন রকম সমস্যা আছে, যা যা সমস্যা এই ধরনের আমার সোশ্যাল ইন্টারাকশনটাকে ঠিক করার জন্য যা যা করতে হবে আমি সেগুলো টকটক করে শিখে ফেলে ইংরেজি গান ইত্যাদি এই পুরো সিনটাতে আমি ঢুকে পড়লাম এবং থ্যাঙ্কফুলি ঢুকলাম, কারণ এখান থেকে আমি বহু মানুষের সাথে আমার দেখা হয় এবং খুব অদ্ভুতভাবে আমার লাকটাও খুব ভালো, বুঝেছো? মানে আমি না ঠিক সময় ঠিক জায়গায় ছিলাম। ধরো যখন আমরা 11-এ কলেজে পড়ি, ওই সময় কেউ মোহিনের গান জানতো না, ঠিক আছে, কিন্তু ঋতুপর্ণা চন্দ্রিমা যারা হচ্ছে গৌতমদার মানে নিস ওরা সামহাও ওদের আমায় ভালো লাগে এবং ওরা আমাকে গান শেখাতো কিছু, হ্যাঁ, এবং আমরা একসাথে গানও গাইতাম ডুয়েট এবং গ্রুপ হিসেবে। তো ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং তারপরে এই সুমনের মতো লোকজন, আমার মামার মতো লোকজন, ভবানীপুরের বাড়িতে যেতেও তুমি? হ্যাঁ, তুমি এবং তোমার আমি অর্জনকে তোমরা দুজনে সুমনের গ্রুপই ছিলাম। এবং সেটা ওনার হয়তো মনে নেই খুব একটা, এবং ওনার মনে থাকলেও যে লোকটাকে উনি জানেন এখন, ছবি আছে তোমাদের আমি দেখি পুরো, হ্যাঁ ওই বাড়িটাতে একসাথে গ্লাসে নিচে বসে আছো, সুমন জানলায় বসে আছে দাড়িওয়ালা। কারণ ওই সময় আমি আর আমার বন্ধু মিলে ওভারডোজ শুরু করি, হ্যাঁ, এবং যেটা ওভারডোজ বলতে হবে তখন, এবং প্রথম কাজই হয় সুমনের টি শার্ট এবং পোস্টার্স, মার্চেন্ডাইজ, এই যে আমার দোকান দেখছো, আবার এত বছর পরে একই জায়গায় ফিরে যাওয়া, যে বেসিক্যালি ফাইনালি ইটস অ্যাবাউট দ্যাট পারসন হুজ অ্যান আর্টিস্ট, এবং তার অন্য কিছু নেই, আমাদের তখনও ছিল না, এখনও নেই। ওইটাকে একটা আমার খুব ইন্টারেস্টিং জায়গা ছিল। যাই হোক, ছোটবেলার কথা দারুণ কিছু নেই, বুঝেছো? জীবনটা ইন্টারেস্টিং হতে শুরু করে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা, কলকাতা ছাড়ার পর, শ্রীলঙ্কা, বম্বে, মানে শ্রীলঙ্কা। 95-96 এর পরে আমার মনে হয়। হ্যাঁ, বম্বেতে এসে আমার একজনের সাথে দেখা হয়, সে আমার লাইফটা কমপ্লিটলি শিফট করে দেয়, এবং প্রথম দেখি যে এই লাইফ শিফট করলো যে তার সে ক্রেডিট নিতে চাইছে না, হ্যাঁ, যে না এই যে দাদা সিন, হ্যাঁ, ওটা ছিল না। তারপর গিয়ে একটা ছেলে, আমি তার প্রচুর প্রেমে পড়েছি, এবং তার মতো কুল আমি জীবনে দেখিনি। ওটা কি, এটা কি করছে, কি বলছে, কি করে ও এত কিছু জানে, হ্যাঁ, এবং এত জানে বলেই কুল, এমন না যে খালি দেখতে শুনতে, দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা, তারপরে বুঝছো তুমি যে এমন এমন জিনিস জানে যেটা আর কেউ জানে না। তো ওকে দেখে আমার মনে হয় যে আমি যদি হই কিছু এরকম হওয়া উচিত, যেখানে আমায় দেখে মনে হবে ও এমন কিছু জানে যেটা অন্যরা চায় না। সো দ্যাট বিকেম মাই থিং, এবং ওই আমাকে গোয়া নিয়ে যায়, ওই প্রথম রেভে নিয়ে যায়, ওই প্রথম মানে যেটা আমাকে আজ অব্দি চালাচ্ছে, যে দ্য পাওয়ার অফ ডান্স, দ্য ফ্যাক্ট দ্যাট আই এম আ ডান্সার, অফকোর্স আই এম আ মিউজিশিয়ান, কিন্তু primarily I dance to music. That's a thing, and এটাও আর একটা জিনিস যেটা বাংলাতে বোঝানো খুব মুশকিল। না মুশকিল, যদিও ভদ্রলোক উড়িষ্যার ছিলেন, এখানে ছিলেন না, তাই হয়তো রসগোল্লার মতো আমাদের ওই সিনটা হবে। একমাত্র নাচিয়ে বাঙালি হচ্ছে শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ, উদয়শঙ্কর হতো, হ্যাঁ, কিন্তু প্রচণ্ড ফরম্যাটেড। আছে। আমি যে নাচটা বলছি মানে ফকিররা যে না, মানে রেবেও যে নাচ নাচে, এখানেও যে তুমি জাস্ট পারছো না, নাচতেই হবে। That's it's a kind of madness, right? So সেটাই। তো ওই ফরম্যাটিভ ইয়ারগুলো ঠিক আছে, মানে আমি খুব লিমিটেড মানে মনে হতো নিজেকে এবং সবাইকে, জায়গাটাকে, হ্যাঁ।
তো সেই জন্য যত কুইকলি সম্ভব আমি কেটে পড়েছি আর কি। তুমি কেটে চলে গেলে বম্বে, তারপরে শ্রীলঙ্কা প্রথমে এবং দিল্লি, তারপরে বম্বে, তারপরে শ্রীলঙ্কা। এবং সেখানে গিয়ে তাসের দেশ আবিষ্কার করলে। আমরা সেটাতে যাব, তার একটু আগে পরে করে আমি চলে যাচ্ছি কলকাতা টিভির আগের এপিসোডটায়, যেখানে তোমরা রাত বলে একটা অনুষ্ঠান করছো এবং তথা দাসের সাথে তোমার আলাপ হচ্ছে এবং তোমার শ্যামবাজারে সারা রাত্রির ধরে মডেল টডেল নামিয়ে একটা কাণ্ড ঘটাচ্ছ। তো এইটা কি ঘটেছিল এক্স্যাক্টলি, দাদা একটু যদি মানে। এটা আমরা রাত্রিবেলায় মানে তখন নিউজ চ্যানেলে কেউ এগুলো নিয়ে ভাবতো না যে রাত্রির বেলাতে 11টার সময় 11:30টার সময় নিউজ চ্যানেলে কোনো একটা সিরিয়াস অনুষ্ঠান হতে পারে। দ্যাট টু মানে ফোকাসিং প্রাইমারিলি অন দ্য নাইট লাইফ অফ কলকাতা, সেক্স অফ কলকাতা, সাপ্রেসড সেক্স অফ কলকাতা, ঠিক আছে? তো সেখানে মানে আমরা মানে ফিমেলদের ওপর বেশি ফোকাস করেছিলাম আর কি। মানে আমরা ফোন লাইন খুলে দিতাম, শিলাজিৎ খালি গায়ে অ্যাঙ্কারিং করতে, দোজ ওয়ার অল ইজ বিজার আইডিয়াজ আর কি, বাট উই ডিড দোজ। প্রথমেই নীনাদিকে নিয়ে এসেছি, প্রথমেই নবনীতাদিও এসেছিল, সবাই এসছে, সব ফেমিনিস্ট এসছে, সবাই এসেছিল ওই শো। তো সেটা তখন ফেমিনিস্টদের কোনো টক শোতে ডাকতো না, এটা মনে রাখতে হবে। অনেক আগে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, রাইটার হিসেবে হয়তো রঞ্জন ব্যানার্জি, না রাইটার হিসেবে নবনীতা দেবসেনকে নট অ্যাজ আ ফেমিনিস্ট। হ্যাঁ, ওটা যে একটা জিনিস, ওটা নিয়ে ভাবনা চিন্তা এবং ওটা একটা ফাইট, এটা কিন্তু ওরকমভাবে আমরা খুব খেলার ছলে আবার মজা করেই ওটাকে আমরা প্রেজেন্ট করছিলাম। দ্যাট ওয়াজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং টাইম, কারণ ওই যে তুমি বললে শ্যামবাজারে মডেল হাঁটানো হচ্ছে, কি নিউ মার্কেটের সামনে, চৌরঙ্গির মোড়ে, এরকম 4টে খুব ইম্পর্টেন্ট জায়গায় যেখানে সবসময় সারাক্ষণ শিনজুকুর মতো ভিড় থাকে। আর ওই শিনজুকুর রাত্রিবেলার ছবি আমি প্রচুর দেখেছি। আমার ফেভারিট ফটোগ্রাফার আছেন একজন জাপানি, তার কিছু ইমেজ আছে যে শিনজুকুতে একদম রাত্রিবেলায় কেউ নেই, ওই রকম একটা সাংঘাতিক বিজি জায়গা, সেখানে কেউ নেই আর 3টে মেয়ে ওরকম দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে। তো ইট ওয়াজ আ কুল টাইম, বিকজ কলকাতা টিভি সাডেনলি এরকম একটা জিনিস এক্সপেরিমেন্ট করছে, তখন হচ্ছিল এগুলো। আকাশের সাথেও আমরা একটা খুব ইন্টারেস্টিং কাজ করেছি। আমার মনে হচ্ছে অবভিয়াসলি বাংলা সিনেমার ওই সময়কার একটা বড় অংশ নিয়েছিল এই টিভি এবং তারা। ওরা যদি টেলিফিল্মগুলো না করতো তাহলে এই পুরো সিনটা হতো। এত লোকজন যারা আজকে বড় বড় নাম, ওই সমস্ত জায়গা, গাঙ্গুলি, সবাই। কিন্তু কি ফেস করছিলে তোমরা টেলিভিশনে যখন এরকম মাধ্যমে এরকম একটা জিনিসটা করছো? মানে কি ফেস করতে তোমরা, মানে দর্শকের রিয়াকশনটা কি? মানে এত অ্যাডভান্স একটা আবাগাত জিনিস টেলিভিশনে করছো আমাদের এখানে। দর্শকের রিয়াকশন দুর্দান্ত ছিল। মানে অত রাত্রিবেলায় একটা নিউজ চ্যানেলের ওরকম টিআরপি রাত্রি 11:30 থেকে 12টা পর্যন্ত ওয়াজ মানে অ্যামেজিং। এবং যখন সমস্ত নিউজ চ্যানেল প্রাইমারিলি হুইল চালায় আর কি, মানে আর কিছু বলার নেই, হুইল চালিয়ে দিয়ে চলে গেল, একটা অ্যাঙ্কার রেখে দিল, তারা করতে থাকলো। কোনো মেজর ইনসিডেন্টস, কোনো আগুন লেগেছে বা এই সমস্ত কিছু ঘটলে তখন তারা যেত আর কি। তো দ্যাট ওয়াজ ভেরি মানে একটা অদ্ভুত একটা এক্সপেরিমেন্টেশন ঘটেছিল, উইচ পেড অফ। এবং বিভিন্ন মহল থেকে আমরা তার একটা ভালো ফিডব্যাক পেতাম। আচ্ছা। এবং তার আবার খারাপ ফিডব্যাকও আসতো ন্যাচারালি। রাত্রিবেলাতে ফোন করে কোনো মহিলা বলছে আমার হাজব্যান্ড আমার সাথে শোয় না, আমি আর একজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি, আমার কি করা উচিত, তার উত্তর দেওয়া হচ্ছে। সেসব শুনে আবার অনেক মানে একটু আগে চদু বাঙালির কথা বললি, চদু বাঙালি তাতে এফেক্টেড তো হবেই আর কি, সেটা আর কি বলার কি আছে। বাট এনিওয়েজ মানে দ্যাট ওয়াজ রিয়েল ফান। মানে একটা ওই সময় তুমি তো তখন বোধহয় শ্রীলঙ্কায় ওই ফেজটাতে 5-6 ফয় তোমার শ্রীলঙ্কার এপিসোডগুলো চলছে। হ্যাঁ, তো তারপরে কি তুমি মানে আফটার গান্ডু তুমি ওই 10 ফসে চলে গেলে নাকি এখান থেকে? না, 10-এ তুমি এখানেই ছিলে। 10 এখানে 6 অবধি আমি বিজ্ঞাপনে ছিলাম। হ্যাঁ, এবং আমার বিজ্ঞাপনের শেষ কাজ শ্রীলঙ্কাতে আমি লাস্ট 6 বছরের ছিলাম। আর তার লাস্ট চাকরিটা ছিল ওগিলবির। এক্স্যাক্টলি।
কারণ আমরা ogilvyর সাথে তখন কলকাতা টিভি কাজ করতো আর কি, ওরা আমাদের সব ইয়েগুলো বানাতো। রাইট। আচ্ছা, আমি ওগিলবিতে মানে ইন্ডিয়াতে ছিলাম না, হ্যাঁ, সাউথ ইস্ট শ্রীলঙ্কাতে ছিলাম। শ্রীলঙ্কাতে ছিল। আর আমি মরিশাস, তোমার মলডিভস এগুলো দেখতাম। তো ওই সময় আই থিঙ্ক লিমিটেশনগুলো কম ছিল, জানো তো। কারণ এখন যেভাবে লোকে জিনিসপত্র ডিসাইড করে সেটা হচ্ছে ডেটা পয়েন্টস দিয়ে। এত হয়ে গেছে যে সবাই সব জানে কি হবে কি না হবে, কোনটা চলবে কোনটা চলবে না। তখনও ওইটা হয়নি, তখন একটা ফ্লাক্সের সময় ছিল, যার জন্য আমাদের মজার সময় ছিল। হ্যাঁ, অ্যাজ প্রোগ্রামার্স, কিউরেটার্স, তথাগত মতো মানুষ এবং আমাদের মতো ক্রিয়েটার যারা এটা করতে চাইছে, তারা দুজনেই মজা পেত। যেটা আমি দেখেছি যে শ্যামল কর্মকারের মতো ফিল্ম মেকার একমাত্র ওই সময় কাজ করেছে, একদম। তার আগে পরে কিন্তু সে আর কাজ করতে পারেনি, কারণ এতটাই সংকীর্ণ আমাদের ওই জায়গাটা। আই রিয়েলি থিঙ্ক যে 2006-এ আমি ছেড়ে দিয়ে আমি পুরোপুরিভাবে এখানে চলে আসি, যখন লাভ ইন ইন্ডিয়া স্টার্টেড গেটিং ফান্ডেড। Indians kissed on the mouth first. The idea of romance was born here. I love you. 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 In India, we have billions of people and no sex education. Started coming out of this and I was like, oh. Today, we can't kiss openly, we can't talk about sex. We have to buy consumer love that can sell films, books, televisions and mobile phones. মাসির বাড়ির তলায় একজন রিকশাওয়ালা থাকতো মেঘনাথ দাবার। অ্যান্ড দেন মাই হোল থিং ওয়াজ দ্যাট আমি তার আগে অবধি আমি ফিল্ম মেকার বলতাম নিজেকে 2000 সাল থেকে। কিন্তু আমি একবার কোথাও একটা যাচ্ছি বিদেশে, আমার এক বন্ধু আছে সাথে, এবং এয়ারপোর্টে তখন ইয়ে করতে হতো, ওই ফর্ম ফিল আপ করতে হতো, এমিগ্রেশন ফর্ম, সেটা ফিল আপ করছি। তা অকুপেশন বলেছে, আমি তো খুব স্মার্টলি ফিল্ম মেকার লিখেছি। তা আমার বন্ধু দেখলাম খুব একটা মাপলো আমার। কেন, কী হয়েছে? বাড়া এমনি এমনি ফিল্ম মেকার না, করিস বাড়া বিজ্ঞাপন। আচ্ছা, হার্ট ইওর ইগো। মা এটা বলে দিল আমায়। তখন আমি বোনাফাইড ফিল্ম মেকার, কারণ আমার দুটো ফিল্ম হয়ে গেছে এবং ফেস্টিভ্যালে দেখিয়েছে, সুতরাং আমি একটা নিজেকে মনে হচ্ছিল কিছু একটা অনুভব, ফুলটা চলে গেল। তারপরে 2006-এ তাই জন্য আমি ঠিক করে আর নয়, দিস টাইম আই হ্যাভ টু মেক ইট ওয়ার্ক, অ্যান্ড দেন আই লেফট অ্যান্ড কেম হিয়ার অ্যান্ড স্টার্টেড দ্যাট অফিস। অ্যাকচুয়ালি একদম মানে সেইটা এই সময়টা আর কি, মানে আমরা তোমার তখন থেকে ফলো করছি এবং আস্তে 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 তুমিও কাল্ট হয়ে উঠছো, আমরাও বড় হচ্ছি। একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগছে, আমি দাদাকে বলছিলাম যে তোমার কাজে আমরা থরলি দেখি, ফলো করি আর কি, তুমি তোমার জীবনটাকে কিন্তু সামনাসামনি রাখছো বারবার। তোমার জীবনে তুমি যেভাবে বেঁচে আছো, তোমার ভালো দিক, তোমার খারাপ দিক, তোমার সম্পর্ক, তোমার অসম্পর্ক, তোমার বন্ধুতা, তোমার শত্রুতা, তোমার দেখা যে পৃথিবীটা, এবং সেটা যে খুব আন্তর্জাতিক সবসময় তাও নয়। আজকে এই যে আর্ট স্পেসে বসে আছি, তুমি এখন এই মুহূর্তে সারা পৃথিবী ঘুরে এসে লেক গার্ডেন্সটাকে ফোকাস করছো। এই যে তোমার একটা ক্রেসেন্ডো, এই যে তোমার একটা জার্নি আর কি, চিরকালই তুমি সেইখানে মানে তোমার জীবনের এই যে লাভ ইন ইন্ডিয়া আমি যদি ধরি, তোমার জীবনটাকে আমরা দেখছি, তোমার সম্পর্ককে আমরা দেখছি, এবং থ্রু তোমার সম্পর্ক টোটাল সম্পর্কগুলোকে দেখছি। তো এই জায়গাটা, হ্যাঁ সরি তুমি বলো। হ্যাঁ, মানে ওই তোর কথার প্রেক্ষিতেই বলছি আর কি, মানে কোথাও একটা যেই সময়টাই তুমি দাঁড়াচ্ছ, সেই সময় তুমি তার পার্সপেক্টিভে আয়নাটা তুলে ধরছো। মানে বঙ্গোয়াহাই তোমার কাছে মানে পাস্ট রেলিভেন্ট, বাট আমার কাজের মধ্যে সেই পাস্ট যেন না আসে। কি আমার সেরকম মনে হয়েছে যে মেবি ফিল্ম মেকার্স, আমাদের সময়কার কাল্ট ফিল্ম মেকার্স রায়বাবু অ্যান্ড ঘটক অ্যান্ড সেন, তুমি হয়তো সব কাজই দেখেছো, তার শর্ট বাই শর্ট তুমি বিশ্লেষণ করতে পারবে, বাট এট দ্য সেম টাইম তোমার কাছে রেলিভেন্ট 95 এর পরের তুমি কিভাবে সময়টাকে ডগমা, নট গেটিং বগড বাই দেয়ার প্রেজেন্স অর অ্যান্ড কাল্ট। এবং তো সেটা একটা স্টেজ যখন ওই লেপচা, তেপান্তর, গান্ডু অবধি হলো, তারপরে এই যে যেটা বলতে চাইলে, এই যে লেক গার্ডেন্সে আবার
2025-26-24 হোয়াটএভার এই টাইম থেকে তুমি রয়েছো, 25 থেকেই হ্যাঁ, রাফলি আমি রয়েছো। জাস্ট এখানে হ্যাঁ এইখানে না, আমি- মানে এই যে পার্সপেক্টিভটা অ্যাড অন চেঞ্জ করছি তোমার সাথে যে এর মাঝে কিউ এর একটা মানে যখন ও খুব বিখ্যাত হলে তুমি, তখন এটা আমাদের এখানে সচরাচর বাঙালিদের দেখা যায় না। মানে মৃণাল সেনটেন মানে তোমার সাথে যাদের এখন বলা হয় ইয়াং ছেলেমেয়েরা বলে, তারা কোনোদিন এটা করেনি। তুমি কলকাতা ছেড়ে চলে গেলে, হ্যাঁ এই চৈতন্যদেবের মতো এটা অন্তর্ধানে চলে গেলে আর কি, সুভাষ বোসদের মতো, এবং তুমি ফিরলে আবার 12-13 বছর পরে তুমি আন্ডারগ্রাউন্ডে চলে গেলে। এটা সচরাচর বাঙালিরা করেনি কিন্তু ওই হাইপে থেকে আর কি। তুমি তখন মানে রকস্টার, একটা অল্টারনেটিভ কাল্ট কলকাতার আর কি, এখনও তাই, কিন্তু তখনও আরও হাইপে। তখন ফজিলস হচ্ছে, তুমি হচ্ছে, একই জাতে এগুলো সব আবার তোমরা করছো কোলাবোরেশন। তো এই যে 12-13 বছরের একটা জার্নি, তুমি অন্তর্ধানে থাকলে, তুমি কাজ করেছো, বঙ্গ হাইওয়ে বানালে, এখন তুমি এই যে প্যারুল বানালে, এই যে ছোটো ছোটো নানান কাজ তুমি করে গেছো, অন্তর্ধানটা তুমি নিলে আর কি। হ্যাঁ মানে এটা কেন করলে কিউ? মানে এটা তো এতক্ষণ তুমি যা যা বললে তা সম্পূর্ণ উল্টো দিকে একটা ব্যাপার, একটা পপুলার, একটা মজা ঠাট্টা, পুরো সম্পূর্ণ অন্য একটা ঘর এটা, সেই ঘরটায় তুমি ঢুকলে আর কি। কেন এটা ব্যাপারটা একটু যদি বলো আর কি। তার মূল কারণ হচ্ছে বাঙালির দাদাইজম। এবং আমি বুঝতে পারছিলাম যে ওই সময় আমি যদি আর থাকি এখানে, তাহলে সর্বনাশ হবে, কোনো সেন্স অফ হিউমার থাকবে না। হ্যাঁ, নিজেকে সিরিয়াসলি নেওয়ার একটা প্রবণতা প্রচণ্ড বাঙালি ইন্টেলেকচুয়ালের। একটু পেলেই হলো, স্লাইটলি একটুখানি হাওয়া দিলেই টাক করে আর হাঁচা টাচে না, বা একদম মানে দুটি দুটি ফুলিয়ে এবং না চাইতেও আমি হয়ে যাচ্ছিলাম। তো কিউদা তো মেন জিনিসটা হচ্ছে জাপানিরা তো দাদা বলে না, কিউ তো জাপানি, তার বাবা তাকাশিমিকে, হ্যাঁ, তো সুতরাং কিউ বললে সান বলা উচিত। সান কিউদা সান বলুক, আমি বলেছি অনেককে, কিন্তু বুঝতে পারছে না ব্যাপারটা। যাকগে, তো মেন জিনিসটা মানে it's a joke, but it's true, man. It is a disease. Absolutely. It is a disease that we have here. That first of all, একটা শ্লাঘা তৈরি হবে। ধরো আমি কার এক্সাম্পল দেব, আমাকে কিছুদিন আগে আমার বন্ধু ব্রুকলিন শান্তি বলে একজন র্যাপার আছে ব্রুকলিনের, খুবই ফেমাস, খুবই তখনকার দিনে বিরাট ছিল, মাঝখানে ও ড্রপ আউট করে গেছিল, আমার মতনই মোটামুটি সাজেক্টে। তো ও বলছিল যে কি একটা কোনো একটা প্রসঙ্গে বলছি খুব আপ্লুত হয়ে, আরে সালা তুমি জানো না, তুমি যদি ব্রুকলিন দিয়ে হেঁটে যাও তাহলে তো তোমাকে মানে সিগারেটের দোকানে তোমায় চিনতে পারবে। হ্যাঁ, যারা বাঙালি আছে, বিশেষ করে বাংলাদেশি, সত্যি কিন্তু বাংলাদেশে সবাই জানে, বাংলায় যেভাবে দেখে বাংলাদেশে কিন্তু না সেভাবে দেখে না। হ্যাঁ, তো এই যে শ্লাঘাটা তৈরি হচ্ছিল আমার মধ্যে, যে বাঞ্চত আর কি করতে হবে, হাউ ডু আই প্রুভ ইট টু ইউ দ্যাট আই এম আ কম্পিটেন্ট মাদারফাকার, why do I have to prove it to you even? কারেক্ট। Why are you asking me? And why are you ক্রমাগত এই যে আন্ডারকাট করে যাচ্ছ আমাকে অ্যাজ এ শহর, যেখানে তুমি যদি একজন, আমরা তো ওই সময় বুদ্ধিজীবী বলতাম, রাইট, আমাদের কাজ ছিল যে থিঙ্কার হব, রাইট, এখন সেগুলো সব জলাঞ্জলি গেছে। যাই হোক, আমি তখনকার কথা বলছি, গালাগাল হয়ে গেছে। ভাববো যে আচ্ছা আমি থিঙ্কার হলে আমার এক খুব মানে ইম্পর্টেন্ট লোক হচ্ছে তো শিবরাম চক্রবর্তী, ঠিক আছে, আমার হেভি লাগে। শিবরাম যখন ফুল অন করছে, তোমার কি মনে হয় যে শিবরাম নিজের মনে হচ্ছে, কিংবা আর কেউ বলার সাহস ছিল, কিংবা ভাবারও সাহস ছিল যে শিবরাম একটা টপ লেভেলে অপারেট করছে? না, সে সুভাষ বোসের ম্যাগাজিনের এডিটর, আবার কমেডি লেখে, একদম। হ্যাঁ, সে কি তাহলে সত্যি একজন অথর, একজন লিটারেট, একজন মানে লিটারেট বাংলার একজন মাণিক্য? তার কিন্তু তো ওই সময় কলকাতায় বসে মনে হয়নি না আই ডোন্ট বিলং, বাট আমার মনে হচ্ছে
রাইট? আমি ওটাকে ফেলতে পারছি না। এখান থেকে একটা শ্লাঘা তৈরি হচ্ছে। আর অন্যদিকে হচ্ছে এটা ভয়টা হচ্ছে যে এইখানের যা মান আর আমার যে পিয়ার গ্রুপ, তাদের কাছ থেকে আমি কিচ্ছু শিখতে পারছি না, কোনো এক্সচেঞ্জই নেই, বুঝতে পারছো? আর তার মানে ওয়ান ওয়ে স্ট্রিট হয়ে যাচ্ছে, আবার ঘনাদা আবার দাদা হয়ে গেল। দাদাকে কিছু বলা যাবে না, দাদা সব জানে। হ্যাঁ, আমি তো সব জানি না। আমার মেন রিজন অফ বিইং ইজ যে আমি জানি না, আমি কালকে আবার কিছু একটা জানবো, সেই জন্য আমি বেঁচে থাকবো। এভরি ডে আই গেট এনার্জাইজ বিকজ আই ক্যান লার্ন সামথিং, ইউনো। সো দিজ আর দ্য টু মানে কনফ্লিক্টিং পয়েন্টস। এবং এছাড়াও আরেকটা জিনিস যেটা আমি কখনোই বলি না, সেটা হচ্ছে আমার একটা স্টকার প্রবলেম ছিল। আচ্ছা। এবং এখনও আছে। এবং সেটা আমার বন্ধু বান্ধবরা আমাকে ঠাট্টা করে বললে আমি কলির কেষ্ট বলে। তুমিও বললে প্রথমে হিরো কিছু বললে ফললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো পপুলার। এই যে পিক আপ পয়েন্টটা হয়েছে, আমার গুরু লিয়াকত আলী বলেছিলেন যে তোমার খুব মানে ভাগ্য আবার খুব ভালো, একটা পার্টিকুলার ফিজিক্যাল কারণে আমি অ্যালফা হয়ে যাইনি। আচ্ছা। এবং ওইটা হয়নি বলেই আমার যা হওয়ার তাই হয়েছে আর কি, নইলে একটা বিষাক্ত মানুষ হতাম আমি। আচ্ছা। তো এটা হতো না। সো দিস কাইন্ড অফ freedom to love, the kind of energy that Orjoint was built on. যেখানে একটা অফিসে ঢুকে, একটা অফিস একটা কাজের জায়গা, কিন্তু সেখানে ঢুকে অধিকাংশ মানুষের যাদের জন্য আমরা কাজ করি কিংবা যারা আমাদের সাথে কাজ করে, তাদের মনে হতো আমরা একটু স্বাধীনতা পাবো এখানে হয়তো আমাদের কেউ কিছু বলবে না। এখানে এটা বলবে না তুই এরকম করিস, তুই ওটা করিস কেন, তুই এটা করিস কেন। সো দ্যাট ইজ আ কাইন্ড অফ লাভ, রাইট, যেটা ফিউয়েল করে এটা। কিন্তু সেইটা এমন জায়গায় চলে যায় মাঝে মাঝে, যেখানে বিশেষ করে বাঙালিদের, আমি হয়তো কোরিয়াতেও হয়, আমি তো সিনেমাতে দেখেছি, কিন্তু আমার জীবনে হয়েছে কোরিয়ান হরর সিনেমার মতো। তো তখন আমি এটাও জানতে পারি যে আইনে এরকম কোনো আইন নেই মেয়ে স্টকারদের ওপর ইন্ডিয়াতে, সুতরাং আমি কিছু করতেও পারবো না। সো দ্যাট কন্টিনিউড ফর অ্যাবাউট 10 years. It was quite traumatic. So আচ্ছা। So that was another little piece. আচ্ছা। কিন্তু ওভারঅল I think I had enough of Kolkata. মানে কোথাও 20th সেঞ্চুরির দাদাইজম বা 21st সেঞ্চুরির দাদাইজমের মধ্যে তোমার পরেরটাতে এফেক্টটা বেশি পড়েছে আর কি। না তো এই যে তুমি নবারুণদাকে নিয়ে যে কাজটা ডকুমেন্ট করে রাখলে, এটা সত্যি আমরা বাঙালিরা যারা নবারুণ করে মরে গেল তারা কেউ করেনি, তুমি করলে। যে ততটা নবারুণ করেনি, তাকাশি মিকে করেছে বা কিমকি দুক করেছে, সে এসে নবারুণদাকে করলে। এবং তোমার সাথে পরে ইন্টারভিউ যখন হয়েছে, তুমি একটা কথা ইন্টারেস্টিংলি বলেছিলে যে তুমি তাকাশি মিকে এদের সবাইকে তুমি তো মিট করলে পরবর্তীকালে, এদের সাথে দেখা হলো তোমার যারা ছোটবেলার হিরো আর কি। এবং তাদের সাথে মিট করেও তোমার মনে হয়েছিল এটা যে নবারুণদা গলফিনের রাস্তায় যে হেঁটে যাচ্ছে, ওরা ওদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একই ব্যাপারটা আর কি। এটা একটু যদি বলো আর কি, মানে চোখে আগুন না পারার যেই যন্ত্রণা, বুড়ো লোক হেঁটে যাচ্ছে, কেউ দেখবে না, কিন্তু চোখের মধ্যে আগুনগুলো আছে যেটা তোমাকে ট্রিগার করেছিল বানাতে। ওই যে থ্রেটটা তুমি তোমার কাজে খোঁজো, যে এনকাউন্টারটা খোঁজো, সেটা তুমি নবারুণদার মধ্যে সামহাউ পেয়ে গেছিলে আর কি। এইটা একটু যদি তোমার তৃপ্তিতে শ্যুট করেছিলে মদ খেতে খেতে, এই যে নবারুণদা, মানে ভবানীপুরের নবারুণদা, এই যে মানে এটা তো একটা অদ্ভুত ডকুমেন্ট হয়ে থাকলো। ঋত্বিকের কথা এসেছিল ওখানে, এবং কথাটা একটা খুব ইন্টারেস্টিং কথা বলে যে শ্যুট তুমি ময়দানে শ্যুটটা করছিলে, ওই ফতুয়াটা পরে নবারুণদা রোগা হয়ে গেছে, অলমোস্ট ঋত্বিকের মতো লাগছে যুক্তিতর্কের চেহারাটা, মানে জিনটা মুখের ফেশিয়াল জিনটা অনেকটা একরকমের লাগছে তোমার এই ফ্রেমগুলোর মধ্যে, অদ্ভুত লাগবে এটা। তুমি আমরা একটা কলকাতা টিভিতে ওই ঋত্বিকবাবুকে নিয়ে একটা ডকুমেন্টারি করেছিলাম, তুই নাবো আমি শিবাশিস আমরা সবাই মিলে। তাতে নবারুণদাকে গিয়ে আমরা পুরো অনেকক্ষণ ধরে, ব্রাত্য ছিল, রূপক ছিল, রূপক আর নেই এখন আমাদের মাঝে, আমরা তিনজনে অনেকক্ষণ ধরে সবকিছু বোঝালাম কিভাবে কি হবে টবে, খুব মন দিয়ে গম্ভীরভাবে শুনলো। ওই বাইরের ঘরটাতে চারিদিকে বইপত্র থাকতো আর কি। অনেকক্ষণ শুনে পরে লাস্ট মোমেন্ট একটাই ডিক্লারেশন বলে, এই বোকাচোদা আমি নেই। আমি বলেছিলাম ওই
ঋত্বিকের রোলে 2-4টে শট নেবো তো তখন ওর মুখটা একদম ওরকমই দেখতে লাগছিল লাগছিল, হ্যাঁ। দিস ইজ সো কুল। তা আমি তো এইসবে খুব ভয় পাই, বুঝেছো? হ্যাঁ, আমি সালা কিছু বুঝি ফুঝি না, পড়াশুনো নেই আমার। কি বলছো? ফলত না না, সব বোদ্ধা চারিদিকে, প্রচণ্ড বোদ্ধা। তা আমি একদম মুখ খুলি না তাদের সামনে। তো এই ধরনের যখন সিচুয়েশন হয় তখন সবসময় আমি, জানো তো, 1700 ডকুমেন্টারি ফিল্ম মেকার আছে কলকাতায়। তো ঘরে ঘরে সবাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। সুতরাং আমি খুব কেয়ারফুলি ট্রেড করি। হ্যাঁ, আগে বলছিলে না আমি কেন নিজেকে নিয়ে তাহলে কোনো চাপ নেবে না যে এই অন্ধ বাচ্চা, খোঁড়া ব্রাহ্মণ, হ্যাঁ, সোনাগাছি, হ্যাঁ, বিভিন্ন রকম অসুস্থ মুচি, আমি নেই ওটার মধ্যে। হ্যাঁ, অবজারভেশনাল কাজে আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি পোস্ট মডার্নিস্ট। এর তো বোঝার অনেক বই আছে, পড়ে নাও। একদম। হ্যাঁ, লোকজন কেন এটা নিয়ে বিরক্ত করে আমাকে বুঝতে হয় না মাইরি। হ্যাঁ, এত কি বলার আছে? একটা কালচারাল সময় ছিল যখন ক্লাসিক ছিল, তারপরে মডার্নিজম এলো, তারপরে সেটা শেষ হলো একটা সময়। আমরা সেই সময়কার মাল। হ্যাঁ, তো আমি কেন ওটা আমার পছন্দ হবে কিংবা ক্লাসিকভাবে আমি দেখবো জিনিসপত্র? আর যেখানে নবারুন্দার মতো একটা পোস্ট মডার্নিস্ট অলরেডি এক্সিস্ট করছে আমাদের মধ্যে। সুতরাং একদিন আমরা বসে আছি আমাদের আগের অফিসটাতে, আমি আর সুরজিৎ সন্ধ্যাবেলা, আর এই সব কথা হচ্ছে, নবারুন্দাকে নিয়ে কোনো একটা টপিক উঠেছে। তখন বোধহয় আমার কোনো মানে কিছু একটা হবে, কিছু একটা ছিল যে কাজ ফাজ নেই কিছু। হ্যাঁ, চাপের সিন, যখনই চাপের সিন থাকে তখন আমি আরও কাজ বাড়িয়ে দিই। আর চাপের সিন সারাক্ষণ থাকে, কারণ আমি তো আর কোনো কাজ করি না, কমার্শিয়াল কোনো কাজ করি না। সুতরাং অর্থনৈতিক চাপ সারাক্ষণই আছে, সারাক্ষণই থাকছে। তো এর মধ্যেই একদিন হচ্ছে কথা, আচ্ছা নবারুন্দাকে নিয়ে কোনো ইয়ে হয়নি, ডকুমেন্ট করেনি? না, সুরজিৎ বললো না আমি তো যাই না। আমিও যাই না, তাহলে খবর নেওয়া উচিত, কারণ সবাই তো বোদ্ধারা আছেন। জিজ্ঞাসা করা হলো যে কেউ কি করেছেন, কেউ কিছু করেনি। লোকটা 1.5 কিলোমিটার দূরে থাকে তোমার কাছে। হ্যাঁ, আমরা তাহলে তো আর কিছু বলার নেই, কেউ তো করেনি, তাহলে আমরা করছি। কারো কিছু বক্তব্য আছে, সে লাস্ট মোমেন্টে বলে দেয় না বিয়ের আগে যে বলো বাড়া। হ্যাঁ, প্লিজ। পরে বলো না। তো এইটা তো এবারে সুরজিৎদা খুব সুন্দর গল্পটা বলে সিনেমাতেই, মানে এই ফিল্মটাতেই বলে নবারুন্দার সাথে মিট করার কথা। এবং ফর মি দ্যাট রিমেইনস আ স্টোরি দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ আর্টিস্টিক রেসপেক্ট। সেটা হচ্ছে যে সুরজিৎদা বলছে 23 বছর ধরে নবারুন্দাকে চেনে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা হয়েছে, মানে জেনারেল আর কি, কিন্তু কখনো সুরজিৎদা কথা বলেনি। আচ্ছা, কেন, কি বলবো আমি, কি বলবো ওকে? আমার তো কিছু বলার নেই, আমি তো কিছু করিনি। এই যে এখন আমরা করব, তাই জন্য আমার একটা সাহস হলো যে তাহলে আমি এবার একটা সম্পর্ক স্থাপন করতে পারি।
এবং অবভিয়াসলি 23 বছর ধরে নবারুণদা দেখছে একটা মাল ঘুরঘুর করছে, কিন্তু কোনোদিন ঠিক করে কথা বলছে না। তো সে যখন ফাইনালি এসে কথা বললো, ওরা প্রগাঢ় বন্ধুত্ব হয়ে গেছিল ওদের দুজনে। হ্যাঁ, এবং সুরজিৎদাকে বিরাট বিশ্বাস করতো যে সুরজিৎদা মাল খাওয়াবেই। হ্যাঁ, আর আমাকে একেবারে বিশ্বাস করতো না। তো এইটা হচ্ছে যে প্রথম দিন যাওয়া হয়েছে, শুনেছে যে এরকম গান্ডু আছে, তো দেখেন, তাহলে এটা দিয়ে শুরু করা যাক, গান্ডুটা নিয়ে আমরা দুজন যাই, গিয়ে উনি দেখুন। তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম সারাক্ষণ, ঢুকিও নি, জানলা দিয়ে দেখছি, একতলার জানলা, সেখান দিয়ে দেখছে দেখে হেভি লেগেছে। তো একটা দারুণ আলোচনা হলো। তারপরে যদিও ওনার সিনেম্যাটিক টেস্ট মডার্নিস্ট, সেটার থেকে আমি আসছি না, কিন্তু ওর সময়টা ওটাই। হ্যাঁ, কিন্তু awesome, like the way he got it. Basically he got it. Obviously he'll get it. It's his landscape, right? তো এইবারে তারপরেই যেটা হলো সেটা হচ্ছে 2-3 দিনের মধ্যে আমরা এবার আস্তে আস্তে করে আলাপ ভালো করার চেষ্টা করছি বিফোর উই স্টার্ট শুটিং এন্ড অল, বিকজ হি সিক অলসো, রাইট? কিন্তু ওই সিক হলে কি হবে, সালা মাল তো ফুল 20 মাল। 3 দিনের দিন বলছে, শোন তোদের চলে কি করে, মানে এখনো আমরা যখন মাঝে মাঝে এই ব্যাপারটা হয়, তখন আমরা একে অপরকে জিজ্ঞাসা করি। অডে সবাই জানে এই গল্পটা, তো চলে কি করে। হ্যাঁ, কারণ এই যে করছিস হচ্ছে কি করে, হাউ আর ইউ সাস্টেনিং দিস, বিকজ হি ইজ নট জাস্ট আ রাইটার, না একদমই, হি ইজ অ্যান অর্গানাইজার, হি হ্যাজ ডান এভরিথিং। হ্যাঁ, বই পাবলিশার হয়ে গেল ফাইনাল, কে এলো, আমি নিজেই, তাহলে সেলফ পাবলিশিং, সেলফ ডিস্ট্রিবিউশন, রাইট? উইভ লার্ন নট অনলি দ্য ক্রাফট বাট দ্য প্রসেস অ্যাজ ওয়েল, পাইপলাইন অফ ডেলিভারি, রাইট? সুতরাং তারপরেই উনি বলতে শুরু করলেন যে আমি নাকি হারামি লোক, আমাকে একদম ট্রাস্ট করা উচিত না। তো এবং আমি এটাও দেখতে আরম্ভ করলাম যে আমি থাকলে শ্যুটে, মানে আমি যদি শ্যুট করি, আর ডকুমেন্টারি তো আমি নিজেই করতাম, উনি একটু সেলফ কনসিয়াস। হ্যাঁ, তখন আমি ডিসাইড করলাম যে আমি যাব না। ওনার শ্যুটগুলো যখন বাড়ির শ্যুট একদম ক্যান্ডিড যেরকম হবে, ওই সময় আমি যাব না। তাহলে উনি সারাক্ষণ ভাববেন যে আমি কি ভাবছি, তারপরে উনি যাতে ওটাকে চুদতে পারেন। ওনার ফুল সিনটাই, মাথাটাই ওইভাবে চলে। সো ইট ওয়াজ সো অ্যামেজিং টু গেট টু নো দ্যাট গাই সো কুইকলি অ্যান্ড সো। এবং সিনেমাটাতে ওইভাবেই আছে যে একদম প্রথম দিকে আমি কথা বলি, আবার লাস্টে আমার গলা শোনা যায়, এবং প্রথমে তুমি এরকম ছিল, লাস্টে গিয়ে তুই হয়ে গেছে। এবং এই যে ডিফারেন্সটা হলো এবং প্রশ্নগুলো কেন হলো সেটাও দেওয়া আছে, যে কোন প্রশ্নগুলো করলে তুমি থেকে তুই হয়ে যায় নবারুণদার কাছে, কারণ নবারুণদা তো আমায় বিশ্বাস করছেন, তাও তুই কি করে হচ্ছে। ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট ফর মি, বিকজ there was only him, there's nobody like that anymore. After his death, I think we are done basically. মলয়দার সাথে আমার খুব ভালো আলাপ নেই, শুনেছি মলয়দাও দারুণ এ ধরনের লোক, কিন্তু উনি তো কলকাতায় থাকেন না, সুতরাং হি ডাজন্ট কাউন্ট লাইক দ্যাট বিকজ হি ইজ নট দেয়ার, ইউ নো। আরেকজন যে এই ধরনের মানুষ আছে, সে হচ্ছে অমিত দত্ত, গিটারিস্ট। ও কিন্তু গিটার নিয়ে ফাতারবাজি করে যাচ্ছে, একদম থামেনি। প্রথম দিন থেকে আজ অব্দি এক মাল, একদম। এইটাই তো নবারুণের, এটা আর কিসা, অন্য কিসা তো আছে, বাজে শিবপুরের লোকজন, তারা যেভাবে হেল্প করেছে, সেটাও দারুণ। না মানে তুমি একটা মানে দাদা, তোমার কোনো প্রশ্ন থাকলে। না, আমার এইখান থেকে আমি এই জায়গাটাই এই একটু আগে যেটাও নবারুণদার মধ্যে দিয়েই আমার প্রশ্নটাই বেসিক্যালি এখন আমি করতে যাচ্ছিলাম আর কি, যে তোদের চলে কি করে আর কি, ঠিক আছে? কারণ অ্যাজ ইউ সেড ইয়োরসেলফ যে তুমি কোনো কমার্শিয়াল কাজই করো না আর কি।
তো সেই জায়গাটায় এই আজকের অথ স্পেস এবং এই যে একটা সাইলেন্টলি একটা রেভলিউশন ঘটিয়ে চলেছে আর কি, ইন্সপায়ারিং লট অফ মানে কলকাতার, আমি কলকাতার মিউজিশিয়ানস বলবো, বাঙালি মিউজিশিয়ানস সেভাবে না বলে, কারণ কলকাতা ইজ আ কসমোপলিটন, বিভিন্ন ছেলেমেয়েরা রয়েছে, তারা সবাই দুর্দান্ত কাজ করছে, কোনো স্পেস পায় না। আমি যখন টেলিভিশন চ্যানেল করেছিলাম সেরকম অনেকটা চেষ্টা করেছিলাম, ন্যাচুরালি ওই ধরনের এক্সপেরিমেন্ট করলে যা হয়, মানে রাজ্য সিংহাসন সবই রয়ে গেল, রাজা উৎখাত হয়ে গেল আর কি। তো সেই জায়গা থেকে বিষয়টা তুমি কিভাবে মানে এখন টানছো, করছো এটার সাথে হ্যাঁ বল তুই বলো না, বলো তুমি। আমি ওই কনসেপ্টটাতে আসতে চাই। এটার সাথে আমি একটু জুড়ে দিতে চাই যে তুমি তো এটা যেটা দাদা বলছে সেটা তো তুমি মানে এগেন মানে অনেক দিন ধরে করে আসছো, কমার্শিয়াল কাজ না করে একটা অর্গানাইজেশনকে সাস্টেন করানো আর কি, শুধু তুমি নয়, মানে তোমার সাথে আরো অনেকগুলো, পুরো টিমটা আর কি। এটা এক। আর দুই হচ্ছে, আমরা আরেকটা জিনিসও দেখছি তোমার কাজের ক্ষেত্রে, তুমি কিন্তু শুধু ফিল্ম মেকার হতে চাও না, তুমি মিউজিশিয়ানও হতে চাও না, তুমি মানে সো কল্ড আমাদের যে ট্যাগগুলো সেগুলোর বাইরে গিয়ে তুমি গ্রাফিক নভেল করছো, তোমার অনেকগুলো পাবলিশ গ্রাফিক, এখন তুমি কলকাতার একজন প্রথম সারির গ্রাফিক নভেলিস্ট, সেটা অনেক, তুমি মানে তোমার গ্রাফিতি আর্ট এগুলোর প্রতি একটা অদ্ভুত ইন্টারেস্ট আছে। হ্যাঁ, তুমি এই যে নাইট কালচারটা কলকাতায় আবার একভাবে, এবং হিপ হপ মিউজিক, যেটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ তুমি করছো, যে ইয়াং এই মুহূর্তে যেটা তুমি লেপসায় করেছিলে ব্যান্ড নিয়ে, ইয়াং ছেলেমেয়েদেরকে নিয়ে আবার একটা পুশ করছো, এই যে সিজি বা এরা সবাই, সন্দেব, এদেরকে তুমি পুশ করছো। পথ ফাঁকা আজ পরে মতামত ঢাকা, বুদ্ধিজীবীর বুদ্ধির দাম মাত্র 10 টাকা। সংবাদে সব রকচটা, আলোচনার নামে ঝগড়াতে সব কটা, বোপাগুলো ছাড়ে হুঙ্কার, খুব চেনা গলা পাড়ার মোড়ের গুন্ডার। তুমি পুশ করছো এবং গোয়া থেকে কলকাতা আসার একটা অন্যতম কারণও তোমার এটা ছিল যে ওদেরকে পুশ করা। এই যে র্যাপ মিউজিক, এই যে তোমার গ্রাফিক আর্টিস্টের এই যে সত্তাটা আর কি, এই জায়গাটা নিয়ে মানে তুমি যদি তার সাথে একটু অ্যাড অন করে বলো, মানে একটা ইকোনমি এবং তার সাথে এই যে নতুন ফর্ম অফ আর্টগুলো, যেগুলো নিয়ে কলকাতা এখনো সেভাবে কেউ না, তখন ডিজিটাল করছিল, তখন কেউ করছিল না, এখন এটা কেউ করছে না, তো এখন সবাই ডিজিটাল করছে। তো এইটা নিয়ে একটু যদি, মানে তুমি অনেক অ্যাডভান্স তো সব দিকেই আর কি। তাহলে আমরা ইকোনমিক প্রশ্নটাতে পরে আসছি। এখানে হচ্ছে প্রথমত হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি আর্টিস্ট অনেকেই আছে। ইনফ্যাক্ট এই বছর থেকে কোচি বিয়েনাল যে কিউরেট করছে আমার বন্ধু নিখিল চোপড়া, তিনি নিজেও পেন্টার বটে, কিন্তু মাল্টিডিসিপ্লিনারি আর্টিস্ট। তো তার কোর ডিসিপ্লিনটা যদিও পেন্টিং, যেমন আমার কোর ডিসিপ্লিন হচ্ছে ভিজুয়ালাইজেশন, আমি ফিল্ম বলবো না, ভিজুয়ালাইজেশন, যেটাকে ইটালিয়ানে খুব ভালো একটা কথা আছে, রিয়েলিজেটর, যে রিয়েলাইজ করে ইমাজিনেশন, ইমাজিনড ইমেজটাকে যে রিয়েলাইজাটর, টিওআর, আচ্ছা বাহ, যেটা অথর, মানে ওই টটটা ইটস মাচ বেটার দ্যান লাইক ডিরেক্টর অর শব্দটা সুন্দর। রিয়েলাইজাটর হচ্ছে একটা অলিক আইডিয়া, বা সেটাকে তুমি রিয়েল করলে, হ্যাঁ, রিয়েলাইজ করলে। সো তো আমার সবসময় একটা জিনিস ছিল যে, প্রথমত তো আমি মিউজিক থেকেই, আই এম অ্যান আর্টিস্ট বিকজ আই এম আ ফেইল্ড মিউজিশিয়ান যদি হতে পারতাম তাহলে এসব কিছু করতে হতো না, কিন্তু ওরা দেশে থাকি বলে এই হলো না আর কি। তো এবারে ওইটা ভেবে লাভ নেই ইমিডিয়েটলি। আমার কথা হচ্ছে, যার জন্য আমাকে লোকে একটু ইয়েও ভাবে যে হয়তো মানে খুব সিরিয়াস নয় কোনো জিনিসেই, হ্যাঁ, সেটাও হয়তো সত্যি খানিকটা। আমার বোরিং লাগে, বেশিক্ষণ করতে ভালো লাগে না, একটাই জিনিস করে যাচ্ছি আমি, ওটাই। দিস ইজ অ্যান অ্যাবসলিউট ফর্ম। আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই বিলিভ ইন এনিথিং অ্যাবসলিউট। সো ডেফিনেটলি আমার জীবনে তো কোনো অ্যাবসলিউট আনতে দেওয়া যাবেই না, আমি কণ্টকিত হয়ে থাকি যদি কোনো দিন ঢুকে পড়ে। তো এবারে যার জন্য নতুন ডিসিপ্লিনের প্রতি একটা আকর্ষণ,
ডিজাইন আমার চিরকালই খুব পছন্দ। ডিজাইন যেই পছন্দ তার মানে তোমার পেন্টিং ভালো লাগবে, তোমার পুরো আর্ট ওয়ার্ল্ডটা তোমার ভালো লাগবে। শ্রীলঙ্কাতে যাওয়ার পরে আমি দেখলাম আমার প্রচণ্ড আর্কিটেকচার ভালো লাগছে। হ্যাঁ, চিরকালই আমার কস্টিউম ডিজাইন খুব ভালো লেগেছে। আমি চিরকাল করে আমার সিনেমাতে আমি কস্টিউম ডিজাইনও করেছি। এটা এখন তারপরে দেখছি যে এগুলো- বেসিক্যালি এটা কোনো বিক্রি হয় তো লুঙ্গি। স্পেসিফিক এটা হচ্ছে আমাদের বঙ্গলুঙ্গি। বঙ্গলুঙ্গি, হ্যাঁ, pocket উইথ ওয়ালা। পকেট। বঙ্গলুঙ্গিতে কোনো পকেট থাকে না। না, তুমি ভেবেছো লুঙ্গি এটা? বলে Design. কিছু নেই, ওটাই আমি ওকে। হ্যাঁ, এমনিতে লুঙ্গি খুব লুক ডাউন আপন একটা জিনিস। আমরা ওটাকে যেটা যাই লুক ডাউন যা গান্ডুমাল সেটাকে টেনে তোলার ভদ্রচোদা করার দায়িত্ব হচ্ছে আমি নেব। হ্যাঁ, এবং সেটা কেউ করতে দেবে না, সেই নিয়ে একটা বিরাট বচসা হবে, ওটাই আমার মজা। হ্যাঁ, তো তাই জন্য লুঙ্গি যেহেতু সাবঅল্টার্ন একটা মাল সেটা, এবং এই যে জায়গাটা দেখছো এবং এই লুঙ্গিটা সবই আপসাইকেলড। এগুলো সব ধনেখালি শাড়ির থেকে বানানো। ও আচ্ছা, ফেলে দেওয়া শাড়ি। এগুলো যেমন এই যে 15 বছরের রুল হয়েছে এখন, 15 বছর পরে সব গাড়িগুলোকে ফেলে হ্যাঁ দিচ্ছে। ফেলে দিতে হচ্ছে। তো যেই বলেছে ফেলে দেবে, আমি তখন বললাম যে তাহলে তো এটা এইগুলো কোনো পাওয়া যাবে। অ্যাম্বাসাডারের সিট টিট নাকি? এগুলো অ্যাম্বাসেডার তো অনেক পুরনো। হ্যাঁ, এগুলো হচ্ছে যেগুলো যে যেগুলো মালগুলো recent এখন, হয়েছে আর কি। হ্যাঁ, 20-21 বছর বয়স আর কি যে মাল। ওকে। তো তো ফলত পুরো জিনিসটা যে ডিজাইন জিনিসটা যদি আমার ভালো লাগে তাহলে এভরিথিং কামস আন্ডার ডিজাইন, রাইট? সো ইটস ভেরি ওয়াইড। সো আই রিয়েলি থিঙ্ক দ্যাট if I'm really into something, that's actually design more than story. আর সেইখানেই দেখতে পাবে যে হয়তো তাসের দেশে একটা চেষ্টা করা হয়েছিল ফর্ম ওভার ফাংশন। যেহেতু তুমি গল্পটা সবাই জানে, গল্প বলার আর দরকার নেই, এবার খালি ইমেজিং, খালি ভিজুয়াল ভাষা, গ্রাফিক নভেল ঢুকে যাচ্ছে, এটা Graphic হচ্ছে, ওটা novel হচ্ছে, চলে সব আসছে। ঢুকে ঢুকে গিয়ে আর কি। তো এবং আমি তো বিরাট ম্যাঙ্গা ফলোয়ার, আমি ওই পুরো সিনটাতে আমি বিরাটভাবে ছিলাম। সুতরাং ওই যে ন্যারেটিভ টেকনিকগুলো যেটা সারা পৃথিবীতে ইউজ করছে লোকজন, নাইরোবিতেও ইউজ করছে, এটা কলকাতায় ইউজ করতে গেলে আমাকে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে, এবং আমি যেহেতু সমস্যা ভালো লাগে আমি তাই করছি। এটাই মূল কারণ ছিল। ও করতে দেবি না, করবো, তাহলে এটা করবো, হ্যাঁ তাহলে এটা করবো, ওটাই মজা ছিল। এবারে এটা করতে করতে যেটা দারুণ জিনিস হয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন কোনো অল্টারনেটিভ আর্ট প্র্যাকটিসের লোক নেই যাকে আমি চিনি না কিংবা যে আমাকে চেনে না। এই আমাদের এদিকে সাবকন্টিনেন্ট, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ছেড়ে দেওয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়াতে কোনো নেই। কোনো রিজনাল হলেও যারা সত্যি একটা লেভেলে কাজ করছে এদের সবাইকে চেনা। এবং একটা নতুন জিনিস যেটা হচ্ছে আস্তে আস্তে করে, সেটাও খুব ইন্টারেস্টিং। যেহেতু আমাদের কোনো সরকারি কিংবা বেসরকারি নিজস্ব তাগিদ নেই টু অর্গানাইজ, there's some crazy weird people who are organizing. For instance, Kunal Kamra একটা বিরাট organizer, if you know. If nobody knows, he does a lot of interesting activities. That, for instance, লাস্ট ইয়ারে ও একটা ডকুমেন্টারি প্রডিউস করেছে এবং সেটা ওর চ্যানেলেই রিলিজ করেছে। অ্যান্ড আই থট ইট ওয়াজ আ ভেরি ক্লেভার ওয়ে অফ ডিস্ট্রিবিউশন, কারণ ওর চ্যানেলের রিচ বিরাট। সেটা হচ্ছে শ্যাম রাঙ্গিলা বলে যে কমেডিয়ানটা, যে মোদির নকল করে, সেই মালটা ইলেকশনে দাঁড়াবে। এটার উপর সিনেমা যেটা দিল না দাঁড়াতে ওকে আর কি। তো ও যে চেষ্টা করলো, হলো না। হ্যাঁ, সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট ওটা অনেকটা সমাজের প্রেশারেই হয়েছে। ধরো আমাদের যদি হেভি সিন থাকতো, আর যদি ধরো পাড়ায় পাড়ায় না হলো, যাদবপুরে একটা, লেক গার্ডেন্সে একটা, আবার গড়িয়াহাটে একটা, এমন একটা রিহার্সাল প্যাড আছে যেখানে সব ইকুইপমেন্ট আছে, আমি একটা বাচ্চা, আমি করতে চাই, আমি চলে গেলে ওখানে করতে পারবো। এবং নিয়মিত সেখানে কিছু লোকজন আসে যারা জানে ফানে, তারা ক্লাস নেয় কি ওয়ার্কশপ দেয় ইত্যাদি। এরকম কিচ্ছু নেই আমাদের এখানে, কিচ্ছু নেই। তো কালচার কি এমনি এমনি হবে নাকি?
কালচারটাকে তোমাকে গ্রো করতে হবে না, তোমায় হাওয়া বাতাস দিতে হবে না, তাকে জল দিতে হবে, তাকে সার দিতে হবে, তাকে যত্ন করতে হবে। অর্ধেক কালচার মরে যাবে মারা, হ্যাঁ, তবে বাকি কালচারগুলোকে আবার পুঁততে হবে। তো I feel that there's a great disservice that is happening currently in India especially, that there's absolutely no support system for any kind of progressive culture. মানে পুরনো জিনিস ধরে রাখো, সেটা ঠিক আছে, কিন্তু কোনো নতুন মানে জিনিস রবীন্দ্রসঙ্গীত কিভাবে শিখতে হবে? যাও লক্ষ লক্ষ লোক আছে, নজরুল গীতি শিখতে যাও লক্ষ লক্ষ লোক আছে, হ্যাঁ, ক্লাসিক্যাল শিখতে যাও তাও আছে, লোক আছে, হ্যাঁ, গিটার কুচিপুড়ি শিখতে শেখাবে যাও লোক তোমাকে, আছে, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু এই কিন্তু তুমি নিজে কিছু করতে চাইছো, সেটাকে যে দেবে, যেটা যেটা থ্রু দিয়ে আমার চেনা, আমার যারা ইন্সপিরেশন, এইচ অ্যান্ড ডাব ফাউন্ডেশনের মতো ব্যান্ড, এইভাবেই হয়েছে তারা। ওই কমিউনিটি জায়গাগুলো যদি না থাকতো এরা কেউ মিউজিশিয়ান হতো না। আমি সেদিনকে একটা ছবিতে, রিসেন্ট ছবিতেও দেখলাম, হলিউড ছবিতে, তো এরকম ছোট ছোট পডস রয়েছে। Right. তুমি যেই কথাটা বলতে চাইছো, where he can do his own audition, Yes. shoot himself, Yeah. get it edited, and send it via internet to his concerned agents. Yeah. তো ওই ধরনের, ধরো তুমি যেরকম বলছো যে একটা করে ছোট প্যাড, মানে যেখানে লোকে বাজাবে, সেই ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে তার অ্যাকুস্টিক্স, তার তার everything is বেসিকটা there, আছে, available, হ্যাঁ, available. বেসিকটা আছে, এবার তুমি এসে করো, তুমি এসে করো। হ্যাঁ, এবং সেই মানে এটা করাটা- অনেকটা ওই মানে ক্যাচ দেম ইয়াং টাইপের তুমি একটা একেবারে, ইয়েতে যাচ্ছ, একেবারে। যেখানে ধরো আমরা বলছি যে ফুটবল, ইন্ডিয়া টিমে একটা বাঙালি ফুটবলার, ঠিক আছে, অথচ বাংলা ফুটবলে ডমিনেট করতো, ঠিক আছে, তার প্রধান কারণ কোনো পরিকাঠামো নেই, বাচ্চাদেরকে কোনো শেখানোর জায়গা নেই, কিছু নেই, পাড়ায় পাড়ায় কিছু লোকজন শেখায়, দ্যাটস অল। তো সেই জায়গা থেকে কি তুমি এই জায়গাটা ধরতে চাইছো একদম। to give that মানে that water to that culture, Yeah. Which is now extinguishing from, And also to be the support system, be the support system. because we didn't get it and we know that the last generation didn't get it. Everyone spent so much time and energy, বুড়ো হয়ে গেল মানগুলো করতে গিয়ে, হলো না, বুঝতে পারছো? কাহা তো তুমি একা লড়বে, এইটা সবাই পারে না, হ্যাঁ, তো ফলত অনেকেই ড্রপ আউট করে যায়। ড্রপ আউট রেট ইজ হিউজ। ভালো গান করে সে করবে না, এই যদি গান করতে হয় সারেগামা যেতে হবে, Yes. এছাড়া আর ওটা কোনো বেঞ্চ তোমার বেঞ্চ উপায় নেই। সারে গানে যেতে হবে। এই হচ্ছে তোমার ইন্ডিয়ান আইডল ছাড়া তোমার জায়গা নেই, ঠিক আছে? তো এটা কেন? আর এটাও এখানেও একটা ইকোনমিক ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এই যে জিনিসগুলো, যেমন জ্যাজ মিউজিশিয়ান যে জ্যাজ বাজায়, তারা কি রক বাজাতে পারে না? অবভিয়াসলি পারে। তারা কেন রক ব্যান্ডে বাজাচ্ছে না, আরো পয়সা করছে না? কারণ তারা চায় না, তারা ওটাই করতে চায়। ওখান থেকে তারা যেটা পায় তাতে তাদের চলে যাচ্ছে, আর তাদের চাহিদা নেই। এক্স্যাক্টলি। এবার যদি বোঝা যায় যে কারণ আমাদের দেশে যেহেতু নিও ক্যাপিটালিস্ট একটা দেশ, আমরা বুঝতেই পারছি না এই কনসেপ্টটা। যেমন আমাকেও লোকে বুঝতে পারে না যে আমি এরকম সেজে গুজে থাকি, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে মালটা কি, মালটা লোডেড, তো মালটা loaded। কোনো চাপ নেই তো মালটার, হ্যাঁ, তো এটা তো পুরোটাই অভিনয়। কারণ যদি আমি ভিখিরির মতো বা ঝোলা কাঁধে যাই, তাহলে তো কেউ আমাকে বুঝবে না। বিশ্ববরণ্য চলচ্চিত্রকার আমি কেউ প্রথম দিন হবে না আর কি। হ্যাঁ, ওটা হবে না। এবং এইটা খুব ইন্টারেস্টিং, তুমি লক্ষ্য করবে। যেমন আরেকটা জিনিস এটার সাথে যুক্ত, সেটা হচ্ছে বাংলায় আমরা তো অনেক পাস্টের অনেক জিনিস জানি ফানি, মানে যেগুলো ভালো জিনিস আর কি বাঙালির, বিভিন্ন ধরনের অ্যাটলিস্ট রেভলিউশনারি চিন্তাধারা এবং অ্যাক্টিভিটি যা যা হয়েছে, এই নিয়ে অনেকেই অনেক কিছু জানে ফানে। তুমি একটু ব্ল্যাক কালচারের কথা জিজ্ঞাসা করে দেখো কাউকে, বাঙালিকে, জিরো। এক্সপ্যান্ড করো এই ব্ল্যাক কালচার বিষয়টাকে একটু। তুমি যদি বলো যে পৃথিবীতে যার উপর অন্যায় হচ্ছে তার প্রতি তোমার সহানুভূতি আছে, এটাই তো হিউম্যানিটি, রাইট? তো বেসিস অফ হিউম্যানিটি। হ্যাঁ, তুমি চেনো না, জানো না, কিন্তু তোমার সহানুভূতিটা আছে। গাজায় বোম পড়ছে, আমরা আমাদের সহানুভূতি Exactly. অসম্ভব ভাবে। এক্স্যাক্টলি। তো আর তো কিছু পারবো না আমরা, রাইট?
তো গত 500 বছরে সবচেয়ে বেশি অত্যাচার কাদের উপর হয়েছে? ব্ল্যাক কালোদের উপর। কালোদের এর থেকে বেশি তো কারোর উপর হয়নি। তো তার ফলপ্রসূত কালোরা যখন ফিরে এসছে লড়াই করে, তারা যখন লড়াই করে জায়গা আদায় করেছে, আমেরিকার মতো একটা জায়গা, বিষাক্ত জায়গা, সবথেকে যেখানে racist বোধহয়। সবচেয়ে রেসিস্ট জায়গা, সেখানে বন্দুকে মানে গুলি করে দেয়, হ্যাঁ, ইয়ে ফিয়ে করে, আমরাও করি, আমরাও করে পিছিয়ে নেই, কিন্তু সেখানে কিন্তু তারা শুধু ডমিনেট নয়। আজকে ভাবো 80s তুমি যখন টপ অফ দ্য পপস দেখতে, তখন সবকটা সাদা আর্টিস্ট ছিল। সব বেশিরভাগ 95-এর পরে একটাও নেই। মানে কোনো মতে টেলর সুইফট এখন ঝুলছে, লেডি গাগা ঝুলছে, সব কালো। কি করে হলো? ফিল্ম মেকিংয়ে 3 আমিগোস বলে একটা আর্টিকেল বেরোয় নিউ ইয়র্ক টাইমসে, যে যখন বার্ডম্যান অস্কার জেতে। বার্ডম্যান। কারণ এই প্রথম একটা মেক্সিকান ডিরেক্টর অস্কার পেল। ওকে। এবং তারপরের সপ্তাহে পরেই নিউ ইয়র্কারে একটা আর্টিকেল বেরোয় 3 আমিগোস বলে, যেখানে ইনারিতু বলে যে, শুধু ইনারিতু নয়, 3 জন মিলে বলে যে ওরা 3 বন্ধু, 3 জনেই বিরাট ডিরেক্টর। এই জাস্ট দেখে নিও, যারা মনে করবেন, প্লিজ চেক ইট আউট, যারা ফিল্মে ইন্টারেস্টেড। 20 বছর ধরে ওরা এটা নিয়ে কাজ করেছে মানে কিসের হ্যাক এটা ভাবতে পারছো? মেক্সিকানকে অস্কার জেতাতে হবে, বুঝতে পেরেছো? তো ওরা একটা দুর্ধর্ষ হ্যাক করে। এই ধরনের গল্প আমাকে দারুণ ইন্সপায়ার করে, এবং আমি দেখেছি যে এই ধরনের গল্প বাঙালির কারোর কোনো রেফারেন্স পয়েন্টই নেই। হ্যাঁ, ব্ল্যাক গল্প, ব্রাউন গল্প, বুঝতে পেরেছি। ব্ল্যাক প্যান্থার কোনো মতে শুনেছে হয়তো, পল রবসন অব্দি আছে আর কি। হ্যাঁ, রোবসনে শেষ হয়ে গেছে বোধহয়। রবসন মানে হয়তো ধরো মিসিসিপি বার্নিং টার্নিং মানে দেখেনি আর কি। আমি কি বলবো, মানে তুমি ভাবো যে ন্যাট কিং কিংবা তুমি ওই সময় ধরে আছো, আর এই সময় যে লড়াইটা ওই সময় ওরা করেছিল, যেটা আজকে যারা করছে তাদেরকে তুমি ছোট করছো। এক্স্যাক্টলি, তারা হিপ হপ আর্টিস্ট, একদম এক্স্যাক্টলি এইটা। তারা হিপ হপ আর্টিস্ট, তুমি তাদের ছোট করছো। সমস্ত বাঙালি নিচু চোখে দেখে। হ্যাঁ, তো তাই জন্য বলছি হিপ হপ আজ এখন পোয়েট্রি। কেন্ড্রিক লামার পুলিৎজার পেয়েছে। এক্স্যাক্টলি। আর কি করতে হবে? আর কি করতে তুমি আর একমাত্র কি বললে করতে কেন্দ্রিক লামারের কথা, আর তো কোনো ইন্টেলেকচুয়াল এখানে বলেও নি। না, ইন্টেলেকচুয়াল ব্যাপারটাই শেষ হয়ে শেষ হয়ে গেছে, exactly. ইন্টেলেকচুয়াল মানে ছিল যে তুমি সব মানে তুমি এমন কিছু জানো যেগুলো আমরা জানি না। এক্সপোজড, তুমি তুমি exposed। তুমি জানো কি জানো না, বুঝেছো কি বুঝোনি, But you are- that's not the you have point. been You're exposed. exposed to things that we are not, and you are supposed to be doing that. That's your job, right? এবং কেন আমাদের ওই সময় নব্যেন্দুর মতো ফিল্ম মেকার হতে পেরেছিল? কারণ ওই জিনিসটা ছিল যে ও ক্যানে কিংবা কোথাও একটা ভেনিস টেনিসে কোথাও একটা এই সিনেমাটা হয়েছে, এবং তার একটা প্রিন্ট জোগাড় করে ওরা দেখেছে 6 মাসের মধ্যে। ঠিক আমরা যেরকম টরেন্ট জোগাড় করে দেখি, ওটা তো ডিস্ট্রিবিউশন হবে না এখানে, কিন্তু ওটা যদি আমি না দেখি তাহলে আমি বানাবো কি করে, রাইট? সেটা ভুলে গেলাম কি করে আমরা, যে একটা এইরকম ভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, এবং পুরোপুরি আর্ট অ্যান্ড কালচারের জায়গা থেকে বাঙালি এখন বিচ্যুত একদম ফুল। তুমি কোচি বিয়ানালে কটা বাঙালি আর্টিস্ট আছে? একদম ফুল। হ্যাঁ, আর বিজ্ঞাপনে আগে জানতাম যখন ট্রান্সলেশন হতো তখন বাংলা 2-3 নম্বরে থাকতো, এখন বাংলা এআই দিয়ে করে একদম ট্রান্সলেট, কোনো কপিরাইটের ফাইটার নেই। সুতরাং এতটাই আমাদের অধঃপতন হয়েছে। তো এই আর কি, এবারে আমরা আমার মনে হয় যে এটা বলছি বটে, কিন্তু এটা কমপ্লেন নয়, এটা কমপ্লেন নয়, কারণ কমপ্লেন করলে হবে না। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ হোয়াট আই হ্যাভ টু ফাইট এগেনস্ট, অ্যান্ড or we have to fight against, and I think that there is no reason for us not to do it. That's all.
এবং আমি চিরকাল আর্টিস্ট থেকে নিজেকে প্রডিউসার হিসেবে বেশি বেটার দেখি। আর আমি দেখি যে আমার চারিদিকে যারা আছে তারা অত হাসিল করতে পারবে না, এতটা চাপ নিতে পারবে না, তা আমি হয়তো নিতে পারবো। হ্যাঁ, তাহলে আমি করি। একদম। কি আমরা একদম শেষে চলে এসেছি, আমরা মানে অনেকটা সময় তুমি দিলে, থ্যাংক ইউ। মানে মানে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে তুমি যে অড স্পেসটা এত তুমি বলছো লড়াই, চ্যালেঞ্জ, থ্রেট, অ্যাটাক সব কিছু মিলে অনেক তুমি একটা বড় রিস্ক নিয়েছো আমরা জানি আর কি। এবং এগেইন মানে তুমি এখানে ইয়াং আর্টিস্টদেরকে নিয়ে আসছো, তারা কাজ করছে, তোমার সাথে কোলাবোরেট করছে। তো তোমার আগামী 10 বছর বা 15 বছরের তোমার স্বপ্নটা কি? আবার কলকাতাকে ঘিরেই তুমি আবার সাউথ ক্যালকাটা, আমাদের লেক গার্ডেন্সকে ঘিরেই তুমি এটা করছো একটা নতুন করে। তো তুমি যদি, কারণ তুমি এমন একটা মানুষ আমরা জানি যে তুমি কিন্তু এই যে যেটা বললে এতক্ষণ যে আর্ট এবং মানুষ দুটো আলাদা নও, তুমি দুটোই মিলেই একটা মানুষ। মানে তুমি গান্ডু এবং তোমার মধ্যেই সেলফটা এক, তুমি আলাদা নও আর কি। এবং সেখানে সত্তাগুলো একই রকমের। ফলে তো তোমার এই গ্রাফিক নভেলেও যেটা দেখছি, তুমি এখন নতুন গ্রাফিক নভেল আইডেন্টিটিটা, তো তোমার আগামী পরিকল্পনাগুলো কি, যেটা তুমি যার জন্য এতটা রিস্ক নিয়েছো একটু যদি সবাইকে বলো তাহলে। কারণ তুমি একটা মাস্টার ক্লাস শুরু করছো আমরা জানি এখানে, তুমি এখানে মিউজিক শোগুলো করছো, রেকর্ডিং স্টুডিও হয়েছে, তো তুমি এটা কি করে তুমি পারছো? মানে নবারুণদা তো নেই, তুমি পারছো কি করে? মানে প্ল্যানগুলো একটু যদি বলো। হ্যাঁ, তো এইবারের যে প্ল্যানটা সেটা হচ্ছে যে আমরা একটা স্টার্ট আপ বানিয়েছি, রাইট, এবং এটার সাথে অড জয়েন্টের বিরাট কোনো যোগাযোগ নেই। যেটা যোগাযোগ আছে সেটা হচ্ছে লেগেসি অফ ভিজুয়ালস। হ্যাঁ, কিন্তু অড জয়েন্ট এখনো সেপারেট। অড স্পেস is a new brand which basically tries to do what you talked about, create these pods, create these spaces for new work to emerge. এবং যখন নিউ ওয়ার্ক বলছি তখন কিসের উপর ফোকাস করি? আমাদের চিরকাল ফোকাস ছিল, আমরা প্রোডাকশন হাউস ছিলাম, আমাদের ফোকাস ছিল অডিও ভিজুয়াল। আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ওটা অনেক দিন ধরেই আমি তো সিনেমা ইজ ডেড, এটা আমি টেডেক্স টকও দিয়েছি। সুতরাং ওইটা তো আছেই, আমরা জানি যে ওই সিনটা পুরোপুরিভাবে চটকে গেছে। কিন্তু এখন যেটা হচ্ছে, যেটা আমরা জানি সারা পৃথিবীতে হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাসেট ক্লাস স্লিপ করলেও মিউজিক অ্যাজ অ্যান অ্যাসেট ক্লাস, নাও হোয়াট ইজ অ্যান অ্যাসেট ক্লাস ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। প্রত্যেকটা জিনিসের একটা অন্তর্নিহিত ভ্যালু আছে। তুমি ফিল্মই করো, তথাগত জানে, বিকজ হিজ অ্যান অন্টারপ্রেনার। আর্টিস্টরা অনেক সময় বুঝতে চায় না যে এইটা তো আমার লাইনের মাল না। হ্যাঁ, কিন্তু এটা না বুঝলে চলবে না। পৃথিবীটা এভাবেই চলে। দ্য ডে অফ পেট্রনেজ ইজ ওভার, right? So now everything has to make sense. What is this sense? Economic sense, which means there is an intrinsic value attached to whatever you do. সেটাকে আমি বলছি অ্যাসেট। ধরো এই বইটা, এটা হচ্ছে অ্যাসেট, এটা একটা ক্রিয়েটিভ অ্যাসেট। এই অ্যাসেটটা একটা ভাবে বেরোচ্ছে, এবার এটা কিন্তু বিভিন্নভাবে বেরোতে পারে, সেটা হচ্ছে ট্রান্সমিডিয়া, রাইট? এই অ্যাসেট ক্লাসের মধ্যে বই ডিভ্যালুড হয়ে গেছে, ফিল্ম ডিভ্যালুড হয়ে গেছে, অন্য কিছু হয়েছে, কিন্তু গান এখনো হয়নি। এবং আগামী 10 বছরের ফোরকাস্ট হচ্ছে গান হবে না। যেটা হচ্ছে, গান প্রচণ্ড বেড়ে যাচ্ছে, সব কিছুর মতন কন্টেন্ট প্রচণ্ড একটা এক্সপ্লোশন। সেখানে স্পটিফাইয়ের মতো কোম্পানিরা ঢুকে পড়েছে। হ্যাঁ, ঢুকে পড়ে, ওটা পুরো সাজানো তো এই পুরো জিনিসটা। এবারে এআই দিয়ে ওরা যত মানুষ করবে তার 4 গুণ বেশি প্রডিউস করবে। ওভার প্রোডাকশন ইজ আ টুল দ্যাট দে আর ইউজিং টু ডিস্টেবিলাইজ আওয়ার কালচার্স। Now, in the middle of that, there is always going to be a percentage of humanity which will not believe in this. And even normal, organically, you see that the most corrupt practice, যেমন Spotify, most artists have left Spotify. So, you see that there's also this shift happening. There are new experiments being made, especially in music, যে কীভাবে আমরা সত্য মেনটেন করতে পারি, অরিজিনালিটি মেনটেন করতে পারি, ভ্যালুও মেনটেন করতে পারি। এটা নিয়ে খুব ভালো কাজ করে জ্যাক কন্টে। জ্যাক কন্টে হচ্ছে মিউজিশিয়ান এবং পেট্রিয়ন শুনেছ? পেট্রিয়নের ফাউন্ডার বেসিক্যালি। সো হি ইজ এ মাল্টিমিলিয়নার নাও, বাট আই মিন হি ইজ অ্যান অন্টারপ্রেনার নাও, বাট হি ইজ অ্যাকচুয়ালি অ্যান আর্টিস্ট হু আন্ডারস্টুড দিস গ্যাপ and came in and solved that gap.
with technology. So we are at a situation where we want to fill this gap. এই একটা যে বিরাট গ্যাপ আছে যেটা লে পচাতে রঙ্গনদা বলছে হ্যাঁ। যে চিরকাল জানিস তো আর্টিস্টরা আর্টিস্ট করে যাচ্ছে করে যাচ্ছে। অডিয়েন্স আসছে না, মানে এটাকে ক্যাপিটালিজমের ভাষায় বলে প্রোডাক্ট মার্কেট ফিট। এটা করাতে হয়, এটা হয় না, এবং যত দিন যাচ্ছে তত এটা অর্গানিক্যালি হওয়ার কোনো চান্সই নেই। এখন তোমাকে অ্যালগরিদমকে বোঝাতে হবে Exactly, প্রথমে, exactly. তারপরে তোমার অডিয়েন্স আসছে। অ্যালগরিদম বুঝতে না পারলে সে দেখাবেই না অডিয়েন্সকে। সুতরাং এই যে সব চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো কিভাবে আমরা আজকের দিনে আজকের আর্টিস্টরা, নতুন প্রজন্মের যারা আর্টিস্ট, তারা কিভাবে তারা হ্যান্ডেল করবে, তারা করতে অনেকেই স্ট্রাগল করছে এটা নিয়ে, এবং হোয়াট ইজ দ্য ফিউচার পাইপলাইন। সো আই এম ভেরি ইন্টারেস্টেড ইন সেটিং আপ দিস ফিউচার পাইপলাইন। কারণ আমি দেখছি যে আগে যেমন আমি মিউজিক করতে পারতাম না বলে, মানে আমি জানি যে আমাকে অ্যালবাম করতে কেউ টাকা দেবে না, কিন্তু সিনেমা করতে দেবে, তাহলে আমি তাসের দেশের অ্যালবামটা করতে পারবো। আচ্ছা, এখন উল্টোটা হবে, এখন মিউজিক করা যাবে, ফিল্ম করা যাবে না, তাই ফিল্মটা মিউজিকের হাত ধরে ঘুরতে হবে। হ্যাঁ, সেটার আমার এক্সপেরিমেন্ট, এই ফসিলসের এক্সপেরিমেন্টটাও একটা ওই জাতীয় এক্সপেরিমেন্ট আবার। এবং আমাদের এখানে রেকর্ডিং স্টুডিও হয়েছে, কারণ তার মূল কারণ হচ্ছে এটা। এডিটিং স্টুডিও যেমন আছে, রেকর্ডিংটা আমাদের একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। প্লাগ অ্যান্ড প্লে স্টুডিও ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আ নর্মাল স্টুডিও যেখানে আমরা যাই। এটা মোর হিপ হপ ওরিয়েন্টেড, এই ধরনের জিনিস ওরিয়েন্টেড। এবং আমার একটা ভিশন আছে এইটার, সেটা হচ্ছে বাংলা পপ, বাংলা পপ, বি পপ, উইচ ইজ আ ফ্লেগ্রেন্ট ঝাড়া ফ্রম কে পপ। হ্যাঁ, what is K-pop? K-pop comes from Korea, which is a small fucking country with very little global output. Huh. Samsung, Hyundai, K-pop. কিয়া কে পপ, বাস গল্প শেষ। Kiao to tao. অত তাও না, K-pop now is more. দি থিং It has beat America. Imagine that. Entertainment তুমি আমেরিকাকে হারিয়ে দিচ্ছ। It took 20 years for them to develop this. There's a lot of state help, etc., etc. I'm sure we won't get any of that. But the idea is the same. The idea is that the future must be constructed, not manufactured. In their case, it's heavily manufactured. Maybe there's a reason for that as well. There's a space for that as well. I'm not averse to anything. I'm super flexible. এবং আমি আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি বিরাটভাবে, যে বাংলা কিন্তু একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। আর বাংলা ভদ্র নেই। এটা যে কি ভালো হয়েছে, এটা যে কি ভালো, এই যে আমাদের এই যে ভদ্রতাটা যদি আমাদের সরাতে পারি না, তাহলে আমাদের অনেকটা যাওয়ার রাস্তা, আসা যাওয়া করার রাস্তা হবে। হ্যাঁ, ভদ্রতা ইজ দ্য মেজর রোড ব্লক। দিস colonialist, elitist, upper class idea of what behavior should be. রাইট, Fucking chodus. How the fuck can you even claim it in the 2026 it is? Exactly, Man, have some shame. You know? ঠিক আছে, চলো। না একদম থ্যাংক Fantastic. ইউ। হ্যাঁ, সরি, না না, তুই বল। বলো বলো বলো। না, দারুণ কথাবার্তা। না আমাদের, হ্যাঁ মানে আমাদের লট অফ নিউ ফ্যাক্টস ফর ইয়াংস্টার্স হু আর গোয়িং টু লিসেন টু দিস। তারা জানবে অনেক কিছু। কেউ যেভাবে বিশ্লেষণ করলো, এক্সপ্লেন করলো। এবং আমরা ট্রাম লাইনে তোমাকেও চাই, নানান সময় আমরা নানা কিছু ভাববো একসাথে। এবং আমরা জানি যে কলকাতায় যদি অ্যাডভান্স থিঙ্কিং কোথাও হতে পারে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে, সেটা আউট স্পেস। এবং জনে জনে আউট স্পেসে আসুন, আসুন, আমাদের জাঙ্গিয়া লুঙ্গি কিনুন, জাঙ্গিয়া লুঙ্গি আমাদের সাপোর্ট করুন। এবং শুধু তাই নয়, আমরা খুঁজছি এরকম বিভিন্ন মানুষ যারা বিভিন্ন দিকে, যেমন যদি আপনি ফাইন্যান্সের লোক হন এবং আপনারও মনে হচ্ছে এইগুলো ঠিক, এর মধ্যে আপনি space বাঙালি এবং বাংলা কালচার বাঁচাতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। এবং স্বস্তিকার সঙ্গে দেখা হলো অনেকদিন পরে, বললাম তুই তাহলে কি আমরা পাশে দাঁড়াচ্ছি? বললো না, আমরা তো অনেক দিন আগেই শুয়ে পড়েছিলাম। তো এবারে আপনাদেরও করতে হবে আর কি, কিছু একটা করতে হবেই, না করলে তো সমূহ বিপদ। কারণ আমি
মরতে চাই না দেখে যে ভেবে যে যা সালা করলাম, কিছু চেষ্টা করলাম না at least। সেটাই। একদম 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ